রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়ের রাজ্য অচিনপুরে। চলুন হারিয়ে যাই বন্ধুর সাথে। নতুন একটি ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। কে এই নারী? কেন তার চুলগুলো অমন অদ্ভুত রকমের ভেজা আর চটচটে? এটা তো সাধারণ পানির ভেজা নয়, মনে হচ্ছে চুলে আঠালো কিছু লেগে আছে। এটা কি রক্ত? আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। আমরা সবাই চাই দিন শেষে এমন একটা জায়গায় মাথা গোঁজার ঠাঁই হোক যেখানে আমরা নিরাপদে ঘুমাতে পারবো। শহরের অভিজাত আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তার কড়াকড়ি একটু বেশিই থাকে। উঁচু বিল্ডিং, চারিদিকে বাউন্ডারি ওয়াল আর গেটে সার্বক্ষণিক পাহারায় থাকা দক্ষ সিকিউরিটি গার্ড। যখন আমরা দেখি যে ইউনিফর্ম পরা সুঠাম দেহের প্রহরীরা দিন রাত 24 ঘন্টা পাহারা দিচ্ছে, তখন আমাদের মনে এক ধরনের স্বস্তি কাজ করে। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে তারা আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে। চুরি, ডাকাতি, ছিনতাই বা অন্য কোনো মানুষের তৈরি বিপদ থেকে তারা আমাদের রক্ষা করতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো অন্য জায়গায়। লাঠি আর বাঁশি হাতে এই প্রহরীরা কি সব ধরনের বিপদ আটকাতে পারে? যদি বিপদটা মানুষের তৈরি না হয়, যদি সেই বিপদ আসে এমন কোনো জগৎ থেকে যা আমাদের চর্মচক্ষুর আড়ালে, যদি সেই আক্রমণ হয় অতি প্রাকৃত বা ভৌতিক। আজকের এই ঘটনাটি শোনার পর আপনাদের এই নিরাপত্তা নিয়ে ধারণা হয়তো কিছুটা হলেও বদলে যাবে। আজ আমি আপনাদের একজন সিকিউরিটি গার্ডের কথা বলবো, যা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। যিনি এই ঘটনাটি শেয়ার করেছেন তার বন্ধুর নাম মোজাম্মেল। মোজাম্মেল ভাই পেশায় একজন সিকিউরিটি গার্ড। তার দীর্ঘ কর্মজীবনের বহু রাত তিনি জেগে পাহারা দিয়েছেন, দেখেছেন অনেক বিচিত্র ঘটনা। কিন্তু 2013 সালে ঘটা এই ঘটনাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মোজাম্মেল ভাই তখন ঢাকার অদূরে এক বিশাল আবাসন প্রকল্পে সিকিউরিটি গার্ড হিসেবে নতুন কাজে যোগ দিয়েছেন। জায়গাটি তখনও খুব ভালোভাবে গড়ে ওঠেনি। মাইলের পর মাইল ফাঁকা জমি, বালুর স্তূপ আর মাঝে মাঝে মাথা তুলে দাঁড়িয়ে থাকা কয়েকটা অর্ধনির্মিত দালান। পুরো প্রজেক্টের আয়তন বিশাল, কিন্তু সেই তুলনায় বসবাসকারী মানুষের সংখ্যা ছিল নগণ্য। তখন পর্যন্ত মাত্র 5টি বাড়ি বসবাসের উপযোগী হয়েছিল এবং সেখানে পরিবার নিয়ে মানুষ থাকত। বাকি পুরো এলাকাটা ছিল ধুধু প্রান্তর আর নির্মাণাধীন ভবনের কঙ্কাল। দিনের বেলাতেও জায়গাটা কেমন খাঁ খাঁ করত, আর রাত হলে তো কথাই নেই। ঘুটঘুটে অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ পাওয়া যেত না। মোজাম্মেল ভাই কাজে যোগ দিলেন যখন, তাকে বুঝিয়ে দেওয়া হলো তার দায়িত্ব। যেহেতু এলাকাটিতে প্রচুর নির্মাণ কাজ চলছে, তাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকত রড, সিমেন্ট, ইট আর দামি সব কনস্ট্রাকশনের ইকুইপমেন্ট। চোরদের খুব প্রিয় জায়গা এসব সাইট। তাই সিকিউরিটি গার্ডদের প্রধান কাজ ছিল রাতভর টহল দেয়া এবং নিশ্চিত করা যে কোম্পানির কোনো মালামাল যাতে চুরি না হয়। ডিউটি ভাগ করা ছিল 2 শিফটে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডে শিফট, আর রাত 8টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত নাইট শিফট, অর্থাৎ টানা 12 ঘন্টার ডিউটি। কাকতালীয়ভাবে মোজাম্মেল ভাইয়ের চাকরির প্রথম দিনেই ডিউটি পড়ে নাইট শিফটে। রাত 8টায় ডিউটি শুরু। তিনি যথাসময়ে সাইটে পৌঁছালেন। নিয়ম অনুযায়ী ডিউটি শুরুর আগে বা শিফট পরিবর্তনের সময় গার্ডদের একটা ছোটখাটো ব্রিফিং দিতে হয়। প্রধান গেটের সামনে অবস্থিত গার্ড রুমে এই ব্রিফিং শেষ করে সবাই যার যার পোস্টে চলে যায়। মোজাম্মেল ভাই যেহেতু নতুন, তাই তার সাথে ছিল 2 জন সিনিয়র গার্ড। তাদের নাম এনাম ভাই এবং ইউসুফ ভাই। তারা দুজনেই বেশ অভিজ্ঞ এবং এই এলাকায় অনেক দিন ধরে কাজ করছেন। ব্রিফিং হওয়ার পর এনাম ভাই মোজাম্মেল ভাইকে ডেকে বললেন, শোনো মোজাম্মেল, তুমি তো নতুন, তাই তোমাকে একটা সহজ দায়িত্ব দিচ্ছি। তুমি এক কাজ করো, প্রজেক্টের পেছনের দিকে যেখানে নতুন কাজ চলছে ওই দিকটা একটু ঘুরে এসো। ওখানে অনেকগুলো মিক্সচার মেশিন আছে আর রডের স্তূপ আছে। ভালো করে চেক করবে সব ঠিকঠাক আছে কিনা। মোজাম্মেল ভাই উৎসাহের সাথে উত্তর দিলেন, জি ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। হাতে একটা বড় টর্চ লাইট আর কোমরে ওয়াকিটকি ঝুলিয়ে মোজাম্মেল ভাই রওনা দিলেন। তার পায়ে ছিল শক্ত বুট জুতো।
মাটির রাস্তায় বুটের মচমচ শব্দ তুলে তিনি এগিয়ে চললেন অন্ধকারের দিকে। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটা অদ্ভুত রকমের শান্ত। মাঝে মাঝে বাতাসের শোঁ শোঁ শব্দ আর নিজের পায়ের আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মোজাম্মেল ভাই বেশ সতর্কতার সাথে এগোচ্ছিলেন। তিনি প্রতিটি স্তূপ, প্রতিটি মেশিন চেক করছিলেন। প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক ছিল, কোথাও কোনো অসঙ্গতি নেই। হাঁটতে হাঁটতে তিনি চলে এলেন সিমেন্ট রাখার গোডাউনটির কাছে। এটা একটি টিন শেড ঘর, যেখানে শত শত বস্তা সিমেন্ট রাখা আছে। তিনি টর্চের আলো ফেলে গোডাউনের তালাটা চেক করলেন। সব ঠিক আছে। তিনি যখন গোডাউনের পাশ দিয়ে ঘুরছিলেন, তখন হঠাৎ কোমরে থাকা ওয়াকি টকিটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল। সাধারণত ওয়াকি টকিতে কথা বলতে চাইলে বা সিগন্যাল দিতে চাইলে এমন শব্দ হয়। আবার অনেক সময় ফ্রিকোয়েন্সি বা সিগন্যালের সমস্যার কারণেও এমন ঝিরঝির শব্দ হতে পারে। মোজাম্মেল ভাই ভাবলেন, নিশ্চয়ই এনাম ভাই বা ইউসুফ ভাই কিছু বলার জন্য কল করেছেন। তিনি ওয়াকি টকি হাতে নিয়ে বাটন প্রেস করলেন। আপনার কি আমাকে ডাকছেন? ওভার। ওপাশ থেকে এনাম ভাইয়ের গলা শোনা গেল। মোজাম্মেল, 1 নম্বর পোস্ট লাইনে আছে, বলো কি হয়েছে, কোনো সমস্যা? মোজাম্মেল ভাই অবাক হলেন। তিনি বললেন, না ভাই, আমি তো কল দেইনি। আমার সেটে বারবার ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে, তাই ভাবলাম আপনারা হয়তো আমাকে ডাকছেন। আপনারা কি আমাকে নক করেছিলেন? না তো, আমরা তো তোমাকে কল দেইনি, ভুলে হয়তো তুমি কোনো বাটন প্রেস করেছো। আচ্ছা, দেখছি বলে মোজাম্মেল ওয়াকিটকিটা চোখের সামনে আনলেন। তিনি ঘুরিয়ে ফিরিয়ে সেটটা দেখলেন, ব্যাটারিটা খুলে আবার লাগানোর চেষ্টা করলেন। ঠিক তখনই অদ্ভুত ব্যাপার ঘটল। ওয়াকিটকিটা একদম পুরোপুরি বন্ধ হয়ে গেল। কোনো লাইট জ্বলছে না, কোনো সাউন্ড নেই, একেবারে অচল। মোজাম্মেল ভাই একটু বিরক্ত হয়ে ভাবলেন, ধুর, মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। তিনি আর ওটা নিয়ে মাথা ঘামালেন না। অকেজো যন্ত্রটা কোমরে গুঁজে তিনি আবার তার টহলে মন দিলেন। সিমেন্টের গোডাউনের কাজ শেষ করে তিনি যখন সামনের দিকে এগোবেন, ঠিক তখনই গোডাউনের বাইরের দিক থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। শব্দটা বেশ জোরেই হলো, যেন কেউ তার উপরে ভারী কোনো বস্তা বা পাথর ফেলল। মোজাম্মেল ভাই চমকে উঠলেন। শব্দটা গোডাউনের বাইরে থেকে আসছে। তিনি দ্রুত পায়ে গোডাউনের দিকে বেরিয়ে গেলেন। টর্চের আলো ফেললেন শব্দের উৎস লক্ষ্য করে। আলো পড়তেই তিনি যা দেখলেন তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। রাস্তার ঠিক মাঝখানে পড়ে আছে বিশাল আকৃতির একটা পাথর। এগুলোকে সাধারণ কোনো বোল্ডার বা নদী থেকে তোলা পাথর বলা হয়, যা দালানের ভিত্তি বা ফাউন্ডেশনের কাজে লাগে। কিন্তু অবাক করা বিষয় হলো, পাথরটা রাস্তার একদম মাঝখানে। মোজাম্মেল ভাই বিড়বিড় করলেন, আরে, এই পাথর এখানে এলো কিভাবে? আমি তো মাত্র এই পথ দিয়ে এলাম, তখন তো কিছু ছিল না। তিনি চারপাশে ভালো করে টর্চ মারলেন। কাছেই পাথরের একটা বড় স্তূপ আছে, হতে পারে সেখান থেকে পাথরটা গড়িয়ে পড়েছে। কিন্তু সমস্যা হলো, ওই স্তূপ থেকে পাথরটা গড়িয়ে আসতে হলে সেটাকে বেশ খানিকটা পথ পাড়ি দিতে হবে। আর পাথরটা যেভাবে রাস্তার মাঝখানে স্থির হয়ে আছে, মনে হচ্ছে যেন কেউ ওটাকে সযত্নে ওখানে বসিয়ে রেখেছে। গড়িয়ে আসলে তো এর গতি অন্যরকম হওয়ার কথা, করানোর একটা দাগ থাকার কথা ছিল। কিন্তু এত বিশাল ও ভারী পাথর, যেটা নাড়াতে অন্তত 2 জন শক্তিশালী মানুষের দরকার, সেটা একা গড়িয়ে এত দূর আসবে কি করে? বাতাস বা বেড়ালের ধাক্কায় তো আর বোল্ডার নড়ে না। হয়তো কোনোভাবে ব্যালেন্স হারিয়ে গড়িয়ে গেছে। এখানে দাঁড়িয়ে তো আর কোনো লাভ নেই সব ভেবে। পাথরটা রাস্তাটাই বন্ধ করে দিয়েছে। কাল সকালে কনস্ট্রাকশনের ট্রাক আসবে, তাদের চলাচলের অসুবিধা হবে। এটাকে সরিয়ে রাখা দরকার। এইসব ভেবেই তিনি পাথরটা সরিয়ে রাখলেন। প্রথমে পা দিয়ে পাথরটাকে ঠেলার চেষ্টা করলেন। তিনি ভেবেছিলেন গড়িয়েই যেহেতু এসেছে, খুব সহজেই হয়তো সেটাকে সরানো যাবে। কিন্তু আসলে তা নয়। পাথরটি এক চুলও নড়ছে না, যেন মাটির সাথে শিকড় গেড়ে বসে আছে। মোজাম্মেল ভাই নিচু হয়ে এবার 2 হাত দিয়ে পাথরটা ধরার চেষ্টা করলেন। তিনি তার সর্বশক্তি দিয়ে পাথরটাকে ঠেললেন, কিন্তু ওটা অনড়। তার কপালে ঘাম জমে গেল। তিনি বুঝতে পারলেন এভাবে হবে না, এটাকে ভাঙতে হবে। তিনি মনে মনে বুদ্ধি আঁটলেন। কাছে একটা শেডে মিস্ত্রিদের কিছু যন্ত্রপাতি থাকে, সেখান থেকে বড় একটা হাতুড়ি নিয়ে আসতে হবে। ভেঙে টুকরো টুকরো করলে তারপরে সরানো যাবে। আজ ভেঙেই ফেলবো। বিড়বিড় করতে করতে তিনি তার পজিশন নিলেন। হাতুড়িটা নিয়ে এসে মাথার ওপর তুলে সজোরে আঘাত করলেন পাথরের গায়ে। পাথরের কিছু অংশ ভেঙে গেল। তিনি আবার আঘাত করলেন। এভাবে বেশ কয়েকবার বাড়ি দেওয়ার পর পাথরটা কয়েক টুকরো হয়ে গেল। মোজাম্মেল ভাই হাঁপাতে লাগলেন।
পাথরের টুকরোগুলো একে একে রাস্তার পাশে সরিয়ে রাখলেন। পাথর সরানোর কাজ শেষ করে তিনি যখন হাতুড়িটা নিয়ে সোজা হয়ে দাঁড়ালেন, তখন তার নজর পড়ল পাথরের ভাঙা টুকরোগুলোর মাঝে কিছু একটা নড়ছে। তিনি টর্চের আলোর ফোকাস ঠিক করলেন, ভালো করে তাকিয়ে দেখলেন ওটা একটা পাখির ছানা, একটা ছোট্ট পেঁচা। ধূসর রঙের তুলতুলে শরীর, বড় চোখ, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মোজাম্মেল ভাই অবাক হলেন, আরে এই পেঁচার বাচ্চাটা এখানে এলো কোত্থেকে? পাথরের নিচে ছিল নাকি? ভাগ্যিস হাতুড়ি লাগেনি। তিনি নিচু হয়ে পাখিটাকে ভালো করে দেখলেন। পাখিটা উড়তে পারছে না, হয়তো ডানা শক্ত হয়নি বা ভয় পেয়েছে। তিনি আশেপাশে তাকালেন, কোথাও কোনো বড় গাছ বা পাখির বাসা দেখা যাচ্ছে না। এটা কোনো পোষা পাখিও মনে হচ্ছে না, কারণ পায়ে বা গলায় কোনো রিং বা সুতো নেই, একদম বুনো। মোজাম্মেল ভাইয়ের মায়া হলো। তিনি ভাবলেন, ইস, বেচারা এখানে ফেলে রেখে গেলে তো শেয়াল বা কুকুরের পেটে চলে যাবে, তার চেয়ে বরং এটাকে আমি নিয়ে যাই। তিনি খুব সাবধানে 2 হাত দিয়ে পেঁচার ছানাটাকে তুলে নিলেন। পাখিটা কোনো বাধা দিল না, চুপচাপ তার হাতের উষ্ণতায় বসে রইল। কাছেই পড়েছিল সিমেন্টের একটা খালি বস্তা। তিনি পাখিটাকে আলতো করে সেই বস্তার ভেতরে রাখলেন, যাতে ওটা নিরাপদ থাকে। তারপর বস্তাটা একপাশে রেখে তিনি আবার হাতুড়ি দিয়ে বাকি ছোটখাটো পাথরের টুকরোগুলোকে সরাতে লাগলেন। তিনি ভাবলেন কাজটা পুরোপুরি শেষ করে তারপর পাখিটাকে নিয়ে পোস্টে ফিরবেন। তিনি আবার কাজে মন দিলেন, নিচু হয়ে পাথরের টুকরো কুড়াচ্ছেন। এমন সময় হঠাৎ পিঠে একটা কিছু এসে পড়ল। মনে হলো কেউ এক মুঠো বালু বা নুড়ি ছুঁড়ে মেরেছে। তিনি ঝট করে ঘুরে তাকালেন, চারপাশে কেউ নেই, শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। তিনি টর্চ মেরে এদিক ওদিক দেখলেন, কিছু নেই। মোজাম্মেল ভাই ভাবলেন হয়তো মনের ভুল, বাতাসের ঝাপটায় হয়তো এসে পড়েছে, কিন্তু তিনি আর সেদিকে মন দিলেন না, কাজে ফিরলেন। মিনিট খানেক পর আবার একই ঘটনা। এবার বেশ জোরেই এক মুঠো বালি তার হেলমেট আর ঘাড়ে এসে লাগলো। এবার আর মনের ভুল ভাবার কোনো কারণ নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ ইচ্ছে করে কাজটা করছে। মোজাম্মেল ভাই একটু রেগে গেলেন। তিনি ভাবলেন নিশ্চয়ই এনাম ভাই বা ইউসুফ ভাই তার সাথে ফাজলামি করছে। তিনি নতুন জয়েন করেছেন, তাই তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। একে তো পাথর সরালেন, তার উপর বালু ছুঁড়ে মজা নেওয়া হচ্ছে। তিনি চেঁচিয়ে বললেন, ভাই বের হয়ে আসেন, আমি জানি আপনারা ওখানে, আর এসব করতে হবে না। কোনো উত্তর এলো না, কেউ বেরিয়ে এলো না। মোজাম্মেল ভাই আশেপাশে একটু খুঁজলেন, কিন্তু কাউকে পেলেন না। তার মনে একটু খটকা লাগলো, কিন্তু তিনি সেটাকে পাত্তা দিলেন না। দ্রুত কাজ শেষ করলেন। এরপর সেই সিমেন্টের বস্তাটা যার ভেতরে পেঁচাটা আছে সেটা বগলে নিয়ে তিনি মেইন গেটের দিকে হাঁটতে শুরু করলেন। তিনি যখন 1 নম্বর পোস্টে পৌঁছালেন, দেখলেন ইনাম ভাই আর ইউসুফ ভাই সেখানে বসে চা খাচ্ছেন। মোজাম্মেল ভাইকে দেখেই তারা জিজ্ঞেস করলেন, কি মোজাম্মেল, সব ঠিকঠাক? এত দেরি হলো যে? মোজাম্মেল ভাই একটু অভিমানের সুরে বললেন, ভাই, আপনারা তো ভালোই মজা নিতে পারেন। আমাকে ওইদিকে পাঠিয়ে দিয়ে নিজেরা লুকিয়ে লুকিয়ে বালু ছুটছিলেন, তাই না? এনাম ভাই আর ইউসুফ ভাই একে অপরের দিকে তাকালেন, তাদের চোখে বিস্ময়। এনাম ভাই বললেন, মানে কি? কি বলছো তুমি? আমরা তো কখন থেকে এখানেই বসে আছি। বিশ্বাস না হলে রেজিস্টার খাতা চেক করো। মোজাম্মেল ভাই তাদের হাবভাব থেকে বুঝতে পারলেন তারা মিথ্যা বলছেন না। তাদের গলার স্বরে কোনো ছল চাতুরি ছিল না। তাহলে বালুটা ছুড়ল কে? আর ওই বিশাল পাথরটাই বা রাস্তার মাঝে এলো কিভাবে? একটা শীতল স্রোত তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল, কিন্তু তিনি আর কথা বাড়ালেন না। তিনি ভাবলেন হয়তো উপর থেকে বাতাসের তোড়েও সব এসে গায়ে পড়েছে। পেঁচার ব্যাপারটা বললেন না, চুপচাপ ডিউটি শেষ করলেন। সকাল 8টায় ডিউটি শেষ হলো। ডে শিফটের গার্ডরা এলেন, তাদের কাছে চার্জ বুঝিয়ে দিয়ে মোজাম্মেল ভাই তার পেঁচার ছানাটা নিয়ে বাড়ি ফিরলেন। তিনি প্রজেক্টের কাছেই একটা মেসে ছোট রুম ভাড়া করে থাকেন। রুমে ফিরে তিনি প্রথমে পেঁচাটাকে বের করলেন। পাখিটা বেশ শান্ত। তিনি রান্নাঘরে গিয়ে পাখিটার পায়ে একটা চিকন সুতলি বা চেইন বেঁধে জানালার গ্রিলের সাথে আটকে দিলেন, যাতে উড়ে বা হারিয়ে না যায়। তিনি ঠিক করলেন ঘুম থেকে উঠে এটার জন্য একটা খাঁচা বা অন্য কিছুর ব্যবস্থা করবেন। পাখিকে খাবার আর পানি দিয়ে তিনি নিজের রুমে চলে গেলেন। সারা রাতের ডিউটি, তার উপর পাথর ভাঙার পরিশ্রম, সব মিলিয়ে তার শরীর খুব ক্লান্ত ছিল। তিনি বিছানায় গা এলিয়ে দিলেন, দেয়ালের দিকে মুখ করে কাঁত হয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই তার 2 চোখ ঘুমে জড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছেন তিনি জানেন না। হঠাৎ ঘুমের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। তার মনে হলো ঘরের বাতাসটা কেমন যেন ভারী হয়ে গেছে, আর একটা তীব্র গন্ধ তার নাকে এসে লাগছে। গন্ধটা খুব বিচিত্র,
একটা জেসমিন বা বেলি ফুলের তীব্র গন্ধ আর একটা বাসি পচা গন্ধ। গন্ধে তার নাড়ি ভুড়ি উল্টে আসার জোগাড় হয়েছে। ঘুমের ঘোরেই তিনি অনুভব করলেন কেউ একজন তার চুলে বিলি কেটে দিচ্ছে, খুব আদুরে হাতে কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মোজাম্মেল ভাই ভাবলেন হয়তো তিনি স্বপ্ন দেখছেন, কিন্তু স্পর্শটা এতই বাস্তব ছিল যে তন্দ্রার ভাবটা কেটে যেতে লাগলো। তিনি চোখ মেলতে চাইলেন কিন্তু পারলেন না। তার শরীর অবশ হয়ে আসছে, বোবায় ধরলে যেমন হয়। তিনি নড়তে পারছেন না, কিন্তু চেতনা পুরোপুরি সজাগ। তিনি অনুভব করলেন তার ঠিক পেছনে বিছানায় কেউ একজন বসে আছে। তিনি প্রাণপণ চেষ্টায় চোখের পাতা সামান্য ফাঁক করলেন। দেয়ালের দিকে মুখ করা অবস্থায় তিনি আবছাভাবে দেখতে পেলেন তার পাশে এক নারী বসে আছে। নারীটির মুখ দেখা যাচ্ছে না, কারণ তার মুখ ভর্তি লম্বা কালো চুল, আর সেই চুলগুলো কেমন যেন ভেজা, কিন্তু পানিতে ভেজা নয়, মনে হচ্ছে আঠালো চটচটে কোনো তরলে ভেজা। আর সেই চুল থেকেই উৎকট রক্তের গন্ধটা আসছে। হৃৎপিণ্ডটা মনে হচ্ছে বুকের খাঁচা থেকে ভেঙে বেরিয়ে আসবে। সেই নারী সমানে তার চুল হাত দিয়ে বুলিয়ে যাচ্ছে। হঠাৎ সেই নারীটি ফিসফিস করে কথা বলে উঠল। মোজাম্মেল ভাই বুঝতে পারলেন না সে কি বলছে। গলার স্বর শুনে মনে হলো বেশ ক্ষুব্ধ। চড়াও হয়ে বলল, হঠাৎ সেই নারী তার মুখের খুব কাছে ঝুঁকে এলো। মোজাম্মেল ভাই অনুভব করলেন তার মুখ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। সেই চিৎকারের তীব্রতায় মোজাম্মেল ভাইয়ের ঘুম ভেঙে গেল। তিনি ধরফর করে বিছানায় উঠে বসলেন। পুরো শরীর ঘামে ভিজে একাকার। তিনি হাঁপাচ্ছেন, ঘরটা খালি, কোথাও কেউ নেই। মোজাম্মেল ভাই আর সহ্য করতে পারলেন না। তিনি দৌড়ে বাথরুমে গেলেন। পেটের সব নাড়ি ভুড়ি যেন বের হয়ে আসছে। এত জঘন্য গন্ধ, তিনি বমি করলেন। এটা নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন ছিল। সারা রাত না ঘুমিয়ে কাজ করেছি, হয়তো ক্লান্তির কারণে এমন হয়েছে ভাবলেন তিনি নিজেকে তাই বোঝালেন, কিন্তু মনের কোণে একটা ভয় খচখচ করতে লাগলো। পরদিন রাতে আবার ডিউটি। মোজাম্মেল ভাই যথাসময়ে সাইটে পৌঁছালেন। ব্রিফিং সেশনে গিয়ে শুনলেন এক নতুন খবর। এনাম ভাই আর ইউসুফ ভাইকে কোম্পানি অন্য একটা সাইটে বদলি করে দিয়েছে। তাদের জায়গায় দুজন নতুন গার্ড এসেছে, ফয়েজ আর রনি। তারা দুজনেই মোজাম্মেল ভাইয়ের বয়সী, তরুণ এবং উদ্যমী। 3 সমবয়সী পেয়ে তাদের মধ্যে বেশ ভাব জমে গেল। ডিউটি ভাগ করার সময় ঠিক হলো মোজাম্মেল আর ফয়েজ থাকবে 1 নম্বর পোস্টে, আর রনি থাকবে 2 নম্বর পোস্টে। 2 নম্বর পোস্টটা একটু ভেতরের দিকে, নির্জন এলাকায়। প্রতি 2 ঘন্টা পর পর তারা জায়গা বদল করবে। রাত তখন প্রায় 10টা। রনি 2 নম্বর পোস্টে ডিউটি করছে। হঠাৎ রনি 1 নম্বর পোস্টের দিকে দৌড়ে এলো। তার চেহারা ফ্যাকাশে, চোখগুলো ভয়ে বড় বড় হয়ে গেছে। সে এসে ধপ করে একটা টুলে বসে পড়ল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি হয়েছে রনি, এমন করছিস কেন? ভূত দেখেছিস নাকি? ফয়েজ জিজ্ঞেস করল। ভাই, বিশ্বাস করবি না, আমি যা দেখেছি ভয়াবহ। মোজাম্মেল তাকে পানি খাইয়ে শান্ত করলেন। ধীরে বলো, কি হয়েছে? রনি একটু দম নিয়ে বলতে শুরু করলো। আমি টহল দিচ্ছিলাম পেছনের ব্লকে, হঠাৎ শুনি কোনো বাচ্চার খেলার শব্দ, খিলখিল করে হাসছে। আমি ভাবলাম এই রাতে হয়তো কোনো লেবার বা মিস্ত্রির বাচ্চা পথ হারিয়ে ফেলেছে। আমি টর্চ মেরে এদিক ওদিক খুঁজতে লাগলাম। আওয়াজটা আসছিল একদম অসমাপ্ত বিল্ডিংয়ের ভেতর থেকে। আমি ভাবলাম বাচ্চাটাকে ধরে ওর বাবা মার কাছে দিয়ে আসি। আমি বিল্ডিংয়ের ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি সত্যি একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা স্বাভাবিক কোনো বাচ্চা ছিল না ভাই। আমি কাছে যেতেই বললাম, বেঁচে এখানে কি করিস? দেখি ওর শরীরটা বাচ্চাদের মতোই, কিন্তু মুখটা বুড়োদের মতো, চামড়া কুঁচকানো। আমি ভয়ে জমে গিয়েছিলাম। হঠাৎ বাচ্চাটি আমার দিকে হাত বাড়িয়ে বলল, কোলে নাও আমাকে। রনির কথা শুনে ফয়েজ আর মোজাম্মেল একে অপরের দিকে তাকালো। প্রথমে তারা ভাবল রনি হয়তো বানিয়ে বলছে বা হ্যালুসিনেট করেছে, কিন্তু রনির অবস্থা দেখে মনে হচ্ছিল না সে মিথ্যে বলছে। চাকরি খেলে যাক ভাই, আমি 2 নম্বর পোস্টে আর যাব না। অগত্যা ডিউটির প্ল্যান বদলাতে হলো। রনি ভয় আর একা থাকতে চাইল না, তাই সে মোজাম্মেল ভাইয়ের সাথে 1 নম্বর পোস্টে থাকলো। আর ফয়েজ, যে কিনা একটু সাহসী, সে গেল 2 নম্বর পোস্টে। বাকি রাতটা ফয়েজ নির্বিঘ্নেই পার করলো। আর কোনো ঝামেলা হলো না। কিন্তু রনির ওই বাচ্চা দেখার ব্যাপারটা সবার মনেই একটা ভয়ের বীজ বুনে দিল। পরদিন সকালে ডিউটি শেষ করে মোজাম্মেল ভাই আবার বাসায় ফিরলেন। মেসে ফিরে তিনি দেখলেন পেঁচাটা ঠিকঠাকই আছে। তিনি পাখিটাকে খাবার খাওয়ালেন। পাখিটার প্রতি তার একটা মায়া জন্মে গেছে। তিনি নিজের হাতে খাইয়ে দেন, কথা বলেন, তারপর ঘুমোতে যান। ঘুমের ভেতরে সেই বিভীষিকা আবারও ফিরে এলো। মোজাম্মেল ভাই স্বপ্নেই চিৎকার করতে চাইলেন, কার বাচ্চা? আমি কার বাচ্চা এনেছি? আমি তো কিছু জানি না। কিন্তু
তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সেই নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার শরীর থেকে টপ টপ করে রক্ত বা আঠালো তরল মেঝের ওপরে পড়ছে। মোজাম্মেল ভাই ভয়ে কুঁকড়ে গেলেন। ঠিক যখন নারীটি তার গলা টিপে ধরার জন্য হাত বাড়ালো, তখনই তার ঘুম ভেঙে গেল। তিনি ধড়মড় করে উঠে বসলেন। আবার সেই বমি, আবার সেই অসুস্থ অনুভূতি। মোজাম্মেল ভাই এবার সত্যিই ভয় পেলেন। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, কিছু একটা তাকে তাড়া করছে। কিন্তু এটা কি দুঃস্বপ্ন? তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন। চোখের নিচে কালি পড়ে গেল, কিন্তু পেটের দায়ে চাকরি তো করতেই হবে। একদিন তার ডে শিফট পড়ল, সকাল 8টা থেকে রাত 8টা। দিনের আলোয় ডিউটি করতে তার একটু ভালোই লাগলো। বিকেলের দিকে প্রজেক্টের এক বাসিন্দা মিস্টার হাসান তার মেয়ের জন্মদিন পালন করছিলেন। অনেক মেহমান এসেছে, সাথে অনেক বাচ্চা কাচ্চা। বাচ্চারা বাড়ির সামনের লনে খেলাধুলা করছিল। মোজাম্মেল ভাই গেটে দাঁড়িয়ে লক্ষ্য রাখছিলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, আলো আঁধারির খেলা চলছে। হঠাৎ মোজাম্মেল ভাই খেয়াল করলেন একদল বাচ্চা দৌড়ে কনস্ট্রাকশন সাইটের দিকে চলে গেল। ওই দিকটা খুব বিপজ্জনক, খোলা ম্যানহোল, রড, ইট ইত্যাদি ছড়িয়ে আছে। মোজাম্মেল ভাই দৌড়ে গেলেন তাদের আটকাতে। এই বাচ্চারা, ওইদিকে যেও না। তিনি চেঁচিয়ে বললেন, তোমরা ওইদিকে কেন যাচ্ছিলে? ওখানে যাওয়া নিষেধ, জানো না? আঙ্কেল, আমরা তো যাইনি। বছর দশেকের একটা ছেলে বলল। আমাদের এক বন্ধু ওইদিকে গেল, তাই আমরা ওর পিছু পিছু যাচ্ছিলাম। বন্ধু? কোন বন্ধু? আমি তো দেখলাম তোমরাই দৌড়াচ্ছিলে। না আঙ্কেল, একটা বাচ্চা, ও আমাদের সাথে খেলছিল না, কিন্তু আমাদের দিকে তাকিয়ে হাসছিল, তারপর দৌড়ে ওই দিকটায় চলে গেল। দেখতে কেমন ছিল বাচ্চাটা? ছোট, কিন্তু মাথায় চুল ছিল না, আর দেখতে একটু বুড়োদের মতো। খবরদার, ওইদিকে যাবে না, চলো তোমাদের বাসায় দিয়ে আসি। তিনি বাচ্চাদের নিয়ে মিস্টার হাসানের বাড়িতে পৌঁছে দিলেন, কিন্তু তার মনটা অস্থির হয়ে রইল। কি হচ্ছে এসব? ওই বাচ্চার সাথে তার স্বপ্নের ওই মহিলার কি কোনো সম্পর্ক আছে? সেদিন ডিউটি শেষ করে মোজাম্মেল ভাই বাসায় ফিরছিলেন। রাত তখন 9টা। তিনি যখন তার মেসের গলিতে ঢুকলেন, দেখলেন বাসার সামনে জটলা। অনেক মানুষ ভিড় করে আছে, চেঁচামেচি শোনা যাচ্ছে। মোজাম্মেল ভাই দ্রুত পায়ে এগিয়ে গেলেন। কি হয়েছে ভাই, এত ভিড় কেন? তিনি একজনকে জিজ্ঞেস করলেন। আরে মোজাম্মেল ভাই, দেখেন না, পাশের ফ্ল্যাটে দীপু ভাই কেমন যেন করছেন, মনে হয় জিন ধরেছে। দীপু ভাই মোজাম্মেল ভাইয়ের পাশের রুমের ভাড়াটিয়া, নিরীহ ভদ্রলোক, একটি গার্মেন্টসে চাকরি করেন। মোজাম্মেল ভাই ভিড় ঠেলে ভেতরে ঢুকলেন। দেখলেন দীপু ভাই মেঝের ওপরে গড়াগড়ি খাচ্ছেন, অদ্ভুত সব আওয়াজ করছেন। তার চোখ উল্টে গেছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তাকে 3-4 জন ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু তার শরীরে তখন অসুরের শক্তি। তিনি সোজা হয়ে বসলেন, চোখ দুটো টকটকে লাল। সরাসরি মোজাম্মেল ভাইয়ের দিকে তাকালেন। মোজাম্মেল ভাই সেই দৃষ্টি দেখে শিউরে উঠলেন। তারপরে অদ্ভুত ভারী গলায় তিনি বললেন, আমার বাচ্চাটাকে ফেরত দে। তুই আমার বাচ্চাকে চুরি করেছিস, ফেরত দে। উপস্থিত সবাই অবাক হয়ে মোজাম্মেল ভাইয়ের দিকে তাকালো। কি বলছে এসব? কে বাচ্চা চুরি করেছে? একজন মুরব্বী সাহস করে বললেন, মোজাম্মেল, তুমি কিছু জানো ও কিসের বাচ্চার কথা বলছে? মোজাম্মেল ভাই তখন কাঁপছেন। তিনি বুঝতে পারলেন ঘটনা কি। তার মাথায় সবকিছু পরিষ্কার হয়ে গেল। ওই পাথর, পেঁচার ছানা, ওই স্বপ্ন আর রনির দেখা ওই বুড়ো বাচ্চা, সবই এক সুতোয় গাঁথা। তিনি কাঁপতে কাঁপতে দীপু ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালেন, হাত জোর করে বললেন, আমি বুঝতে পারিনি, আপনি ওই প্যাচার ছানার কথা বলছেন, যেটাকে আমি কনস্ট্রাকশন সাইট থেকে নিয়ে এসেছি? ওটা আমার সন্তান, তুই ওকে মায়ের কোল থেকে কেড়ে এনেছিস। মোজাম্মেল ভাই কাল বিলম্ব করলেন না। তিনি দৌড়ে তার রুমে ঢুকলেন, রান্নাঘর থেকে প্যাঁচার ছানাটাকে বাঁধন মুক্ত করলেন। আমি এখনই দিয়ে আসছি, আমাকে ক্ষমা করবেন বলে তিনি আর কোনো উত্তরের অপেক্ষা না করে কনস্ট্রাকশন সাইটের দিকে দৌড় দিলেন। সাইটে পৌঁছে তিনি হাঁপাতে হাঁপাতে সেই সিমেন্টের গোডাউনের কাছে গেলেন, যেখানে পাথরটা তিনি ভেঙেছিলেন। তারপরে সেখানে ছানাটাকে নামিয়ে দিয়ে বললেন, যা বাবা, তুই তোর মায়ের কাছে যা, আমাকে মাফ করে দিস। মোজাম্মেল ভাই বিড়বিড় করে বললেন। পাখিটা বস্তা থেকে বেরিয়ে একটুখানি ডানা ঝাপটালো, তারপর অন্ধকারের দিকে তাকিয়ে একটা ডাক দিল। ঠিক তখনই মোজাম্মেল ভাই অনুভব করলেন সেই ভারী বাতাসটা হালকা হয়ে গেছে। তার মনে হলো কেউ একজন তাকে আড়াল থেকে দেখছে, কিন্তু এখন সেই দৃষ্টিতে আর রাগ নেই। পরদিন সকালে মোজাম্মেল ভাই শুনলেন তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই দীপু ভাই সুস্থ হয়ে গিয়েছিলেন। তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। তার জ্ঞান ফেরার পর আর কিছু মনে ছিল না। এরপর থেকে মোজাম্মেল ভাই আর কখনো সেই দুঃস্বপ্ন দেখেননি। সেই
গন্ধ আর তিনি পাননি। ওই নারী আর কখনো তাকে বিরক্ত করতে আসেনি। মোজাম্মেল ভাই বুঝতে পারলেন ওই নারী আসলে কোনো সাধারণ জিন ছিল না, সে ছিল একজন মা যে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজছিল। আর ওই বুড়ো বাচ্চা, সে হয়তো ওই নারীরই কোনো সহকারী বা অন্য কোনো সত্তা যে তাকে সতর্ক করার চেষ্টা করছিল। তিনি এখন ওই পথ দিয়েই হাঁটেন, ওই গোডাউনের পাশ দিয়েই টহল দেন, কিন্তু আর কখনো তিনি কোনো পাথর বা পাখিকে অকারণে বিরক্ত করেননি। তিনি শিখে গেছেন কিছু জগৎ আমাদের ধরাছোঁয়ার বাইরে, আর সেই জগতের নিয়ম না জানা থাকলে খামোখা সেটা নিয়ে বিস্ময় প্রকাশ করতে নেই। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। শেয়ার করেছেন রাফিদ, আর রাফিদ ভাই জানিয়েছেন তার বন্ধু মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে আরও কিছু ঘটনা আছে যা তিনি শেয়ার করবেন। অর্থাৎ বুঝতেই পারছেন এই ঘটনাটি রাফিদ সংগ্রহ করেছেন তার বন্ধুর কাছ থেকে এবং আমাদেরকে পাঠিয়েছেন সিফাত আলম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সিফাত আলম ঘটনাটি পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটা খবর জানিয়ে দেবো আপনাদেরকে। আর সেটি হচ্ছে, এখন চাইলেই স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। কারণ এয়ারটেল দিচ্ছে 4 GB স্ট্রিমিং 24 ঘন্টা মাত্র 29 টাকায়। তাই স্ট্রিম করো ইউটিউব ইচ্ছে মতো, কানেক্টেড থাকো বন্ধু সহ সারা দুনিয়ার সাথে টিকটক, স্ন্যাপচ্যাট, লাইকিতে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*0029#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। আমি মারুফ হাসান বলছিলাম ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর থানা থেকে। ভূত.com-এ পাঠানো এটা আমার দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটি সিলেক্টেড হয়েছে এবং তা 26শে মার্চ প্রচার করা হবে বলে আমাকে জানানো হয়েছে। সেজন্য রাসেল ভাই ও ভূত.com-এর সকল সদস্যকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু রুহুল আমিনকে, যে আমাকে এই ভূত.com সম্পর্কে অবগত করেছিল কয়েক মাস পূর্বে। আজ আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার সাথে ঘটেছে গতকাল। অর্থাৎ আমি ঘটনাটি লিখছি 13/3/2026 আর আমার সাথে ঘটনাটি ঘটেছে 12/3/2026। চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। সেদিন ছিল 22তম রোজা। আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম সেদিন আমরা কোথাও ইফতার করব। যেমন কথা তেমন কাজ, আমরা সবাই প্রস্তুত হয়ে গেলাম। আর জায়গা সিলেক্ট করা হলো আমাদের জামালপুর জেলার খুবই প্রাণপ্রিয় একটি জায়গা, সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠ। কথা মতো আমরা সবাই সেখানে যাই এবং আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের পার্টি খুব ভালোভাবেই শেষ হয়। ইফতার শেষ করার পর সকলেই কলেজের পাশের একটি জায়গার দিকে হাঁটা শুরু করি আড্ডা দেওয়ার জন্য। জায়গাটির নাম ফয়েজদারি। আমি তাদেরকে বলি যে আমার খুব জরুরি একটা কাজ আছে, তোমরা যাও, আমি কলেজের মসজিদে নামাজ পড়ে বাসায় চলে যাব। তারা আমাকে রেখে আড্ডা দিতে চলে যায় ফয়েজদারিতে। আমি যথারীতি অজু করে মসজিদের বারান্দায় নামাজের জন্য দাঁড়াই। আমি ছাড়া ওই মসজিদে আর কেউ ছিল না। আমি নামাজ শেষ করে বাইরে বের হতেই হঠাৎ একটা মহিলা আমার সামনে এসে হাত পেতে বলতে থাকে, বাবা, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু দিবা? আমি ভালোভাবে তাকিয়ে দেখি মহিলার সারা শরীর বোরকায় ঢাকা। কণ্ঠ শুনে মনে হলো বয়স 70 থেকে 72 হবে। স্বাভাবিকভাবেই আমার পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে আমি তার হাতে দিয়ে বলি, দাদি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বড় আলেম হওয়ার তৌফিক দান করেন।
মহিলাটি তার কাঁপা কাঁপা হাতটি আমার মাথায় রেখে খুবই গম্ভীর কণ্ঠে বললেন, আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান করুক। কথা শেষ হতেই তিনি কলেজ মাঠের দিকে হাঁটা শুরু করলেন। আমিও সেখান থেকে কলেজের পুকুরের পাইলিং হয়ে 5 রাস্তার মোড়ের দিকে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আমি খেয়াল করি কয়েকটা মেয়ে আমার পিছু পিছু আসছে। তারা কোনো একটা বিষয় নিয়ে খুব জোরে জোরে কথা বলছিল। আমার কাছাকাছি আসতেই তারা হঠাৎ চুপ হয়ে গেল। তখন তাদের মধ্য থেকে একজন আমাকে উদ্দেশ্য করে বলল, আরে এরা এমনই হয়, বেশি ভাব দেখায়। তাড়াতাড়ি হাঁট, হয় এর আগে যা, না হয় পরে যা। এই কথা শুনে আমি তাদেরকে একটু সাইড দেই এবং তারা আমাকে খুবই দ্রুত ক্রস করে সামনে চলে যায়। তাকিয়ে দেখি তাদের সকলের গায়েই কলেজের ইউনিফর্ম, সাদা ড্রেস, সাথে সবুজ রঙের ওড়না। তারা খুব দ্রুত এগিয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না তারা কেন এমন কথা বলল। এই কথা ভাবতে ভাবতেই হঠাৎ আমার মাথা ঘুরে যায় আর আমি অজ্ঞান হয়ে পড়ি। চোখ খুলতেই দেখি সেই বৃদ্ধটি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক। এই কথা বলেই বৃদ্ধটি কলেজের মাঠের দিকে হাঁটতে শুরু করে। তাল সামলাতেই বুঝতে পারলাম আমি মসজিদের বাইরে ঠিক সেই স্থানে দাঁড়িয়ে আছি যেখানে আমি একটু আগে সেই বৃদ্ধটিকে টাকা দিয়েছিলাম। আমার মাথা কাজ করছিল না। কি হলো এটা? আমি কি কোনো স্বপ্ন দেখলাম নাকি কোনো ঘোরের মধ্যে ছিলাম? এসব ভাবতে ভাবতে আমি আবার সেই পাইলিং দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি অনুভব করলাম যে আমার পেছনে কয়েকটা মেয়ে কথা বলছে। পেছন ফিরে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। সেই মেয়েগুলোই আবার আমার পেছনে কথা বলছে। সবার পরনেই সেই একই পোশাক, সাদা ড্রেস আর সবুজ রঙের ওড়না। এবারও ঠিক আগের মতোই তারা আমার কাছে আসতেই চুপ হয়ে গেল এবং তাদের একজন বলে উঠল, আরে এরা এমনই হয়। এই কথা বলতে বলতে তারা আমাকে ক্রস করে সামনের দিকে চলে যায়। আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম সেই দিকে। এটা কি হলো? আমি ভেবেছিলাম এটা কোনো স্বপ্ন, তাহলে এটা কি আসলে বাস্তবেই ঘটছে? এসব কথা ভাবতে ভাবতেই আমার চোখ বন্ধ হয়ে যায়। আমি আবারও অজ্ঞান হয়ে পড়ি। এবারও হুঁশ ফেরে সেই মহিলাটির কাঁপা কাঁপা হাতের ছোঁয়ায়। আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান করুক। এবার আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে আমার সাথে? আশেপাশে তাকিয়ে দেখি আমি আবার মসজিদের সামনে সেইখানেই দাঁড়িয়ে আছি। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। আমার পুরো মাথা এলোমেলো হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ভাবলাম, দেখি কি হয়। আগে তো মহিলাকে টাকা দিয়ে সাথে সাথেই আমি হাঁটা শুরু করেছিলাম। একটু পরেই সেই মেয়েগুলো এসেছিল পেছন থেকে। এবার একটু অপেক্ষা করে দেখি আসে কিনা। কিন্তু অবাক করা ব্যাপার হলো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও তাদেরকে আর দেখতে পেলাম না। ভাবলাম এইবার হয়তো আর কিছু হবে না। একটা শান্তির নিঃশ্বাস ফেলে আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু একটু হাঁটার পর ঠিক আগের মতো এবারও আমি সেই মেয়েগুলোর আওয়াজ শুনতে পেলাম। তাকাতেই আমার পায়ের নিচের মাটি সরে গেল। এবারও ঠিক সেই মেয়েগুলোই, সেই একই ড্রেস। এইবার বুঝতে পারলাম যে আমার সাথে যেটা হচ্ছে সেটা সাধারণ কিছু নয়, অস্বাভাবিক কিছু ঘটছে আমার সাথে। এবারও তারা একই কথা বলতে বলতে আমাকে ক্রস করে এগিয়ে যায়। আমি আগে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকি দেখার জন্য যে কি হয়। অবাক করা ব্যাপার হলো, আমি দাঁড়িয়ে পড়ার সাথে সাথে সেই মেয়েগুলোও নিজেদের জায়গায় দাঁড়িয়ে যায়। শুধু সেই মেয়েগুলোই না, আশেপাশের সব কিছুই যেন থমকে যায়। আমি বিষয়টাকে আরেকটু ভালো করে বোঝার জন্য 2 কদম আগাই, আর আশ্চর্যজনকভাবে সেই মেয়েগুলোও 2 কদম এগিয়ে থেমে যায়। তখন আমি বুঝতে পারলাম যে এখানে যাই হচ্ছে সেটা আমাকে কেন্দ্র করে। এবার ভয় পাওয়ার থেকে বেশি কৌতূহলী হয়ে পড়ি। আমি খুব সাবধানে আস্তে আস্তে সামনের দিকে পা বাড়াই, এটা বোঝার জন্য যে আসলে আমি ঠিক কোন জায়গায় গিয়ে আবার পেছনে ফিরে যাই। 1 পা 2 পা করে এগোতে এগোতে আমি যখনই সেখানে থাকা একটা কড়ই গাছ পর্যন্ত যাই, ঠিক তখনই আবার আমার চোখ বন্ধ হয়ে যায়। এবারও আমি আগের মতোই সেই বৃদ্ধা মহিলাটির হাতের ছোঁয়ায় হুঁশ ফিরে পাই। এবার আরো ভালোভাবে লক্ষ্য করি সবকিছু। সেই মহিলাটি বারবার একই কথা বলে, সেই মেয়েগুলো বারবার আসে। বারবার কড়ই গাছের নিচে যেতেই আমি হুঁশ হারিয়ে ফেলি। এমনটা ওই দিন আমার সাথে 6 বার হয়। শেষবারের সময় আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল যেন আমি কোনো গোলক ধাঁধার মধ্যে আটকে পড়েছি। এখান থেকে বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই।
তারপর আমি ভাবলাম যাই হবে দেখা যাবে, হয়তো এপার না হয় ওপার। তারপর যখনই সেই মেয়েগুলো আমাকে ক্রস করে ঠিক তখনই আমি থেমে যাই এবং সেই মেয়েগুলো থেমে যায়। আমি এইবার সামনে না গিয়ে পাশে থাকা রাস্তায় নেমে সামনের দিকে দৌড়াতে শুরু করি। দৌড়ানো শুরু করার সাথে সাথেই হঠাৎ পেছন থেকে একটা প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দেয় আর আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুলি তখন আমি রুমে শুয়ে আছি আর বাইরে মাইকে মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছেন, সম্মানিত এলাকাবাসী, সেহরির সময় শেষ হয়েছে। আমি বুঝতে পারলাম যে আমি আমার বাসায় আছি। সেদিন আমি কিছু না খেয়েই রোজা রাখি। পরে আমার আম্মুর কাছ থেকে জানতে পারি যে কালকে অনেক রাতে আমি বাড়ি ফিরেছিলাম এবং কারোর সাথে কোনো কথা না বলেই রুমে চলে গিয়েছিলাম। সেহরির সময় অনেক ডেকেছে আমাকে, কিন্তু আমি দরজা খুলিনি। আমার সব কিছু মনে নেই। আমার জীবন থেকে যেন একটি রাত একদম হারিয়ে গেছে। এই ছিল ঘটনা। আজকে সারা দিন আমি এটা নিয়ে অনেক ভেবেছি, কিন্তু কিছুই বুঝতে পারিনি। কারো যদি এই বিষয়ে কোনো ধারণা থাকে আমার সাথে কি ঘটেছে তাহলে অবশ্যই জানাবেন। রাসেল ভাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমি গুছিয়ে লিখতে পারি না, তাই লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। মারুফ হাসান, ময়মনসিংহ বিভাগের জামালপুর সদর থানা থেকে বলছি। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com presents Achinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বলছি শেরপুর জেলার শিবর্দি থানার কোনো একটি গ্রাম থেকে। আমি 2025 সালের শুরু থেকে আপনার ভূত.com শুনে আসছি। এর আগে আমার 2 কাকার মুখে অনেকবার আপনার কথা শুনেছি। আমার 2 কাকা আপনার নিয়মিত শ্রোতা এবং তারা 2021 সাল থেকে আপনার ভূত.com শুনছেন। তারপর আমিও ভূত.com-এর নিয়মিত শ্রোতা হয়ে উঠি। এখন ঘটনায় যাওয়া যাক। ঘটনায় যাওয়ার আগে আমার এলাকার বিবরণটা দিয়ে দেই। শেরপুর জেলার শিবর্দি বাজার থেকে 2 কিলোমিটার পর আমাদের বাসা। আমাদের বাসায় আসতেই প্রথমে একটি 3 রাস্তার মোড় পড়ে, এরপরে একটি কবরস্থান, তারপরে কয়েকটা বাড়ি, সাথে একটা স্কুল। স্কুলের পর কয়েকটা বাড়ি পরেই আমাদের বাসা। তার কিছু দূর পরে একটি বাঁশ বাগান আর একটা কবরস্থান এবং আমাদের বাড়ির পশ্চিম দিকে একটা বিল। এই বিলে অসংখ্য ঘটনা ঘটেছে। ঘটনা 1। ঘটনাটি ঘটে আমার জ্যাঠার সাথে। ধরি জ্যাঠার নাম কাউসার, ছদ্মনাম। ঘটনা বোঝার সুবিধার্থে জ্যাঠার ভাষায় বলছি। তখন 1998 সাল। আমি সবেমাত্র বিয়ে করেছি, মাস 6 হবে। তখন শিবর্দি বাজারে আমার একটা চা পানের দোকান ছিল। প্রতিদিনের মতো সেদিনও দোকান বন্ধ করতে করতে রাত 11টা বেজে গেল। তখন বাজারে সচরাচর তেমন গাড়ি পাওয়া যেত না, যাও বা পাওয়া যেত 2-1টা পায়ে টানা রিক্সা আর ভ্যান। আমি ভাবলাম 2 কিলোমিটার রাস্তা যাব, আকাশের চাঁদও দেখা যাচ্ছে। আস্তে আস্তে পায়ে হেঁটেই বাড়ি যাই। আমি হাঁটা শুরু করলাম। হাঁটার 10-12 মিনিট পরে আমি একটা মোড়ে আসলাম। মোড় থেকে যেই মাত্র কবরস্থানের ওইখানে এসেছি তখনই দেখতে পাই একটা বেড়াল আমার পায়ের সামনে দিয়ে যাচ্ছে। আমি ডানে গেলে বেড়ালটি ডানে যায়, আমি বামে গেলে বেড়ালটিও বামে যায়। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর বেড়ালটি এক পর্যায়ে আমার পায়ের সামনে এসে পড়ে। তখন আমি বেড়ালটিকে জোরে একটা লাথি মারি। তারপর আমি বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর আমি ওয়াশরুমের কাজ সেরে যেই ঘরের দিকে যাচ্ছি, অর্থাৎ হাঁটা শুরু করেছি, তখন কেউ যেন আমাকে উড়িয়ে নিয়ে
ঘরের দিকে নিয়ে যায়। এরপরে ঘরে গিয়ে আমি শুয়ে পড়ি। আমার কাছে মনে হয় কেউ যেন আমার বুকের মধ্যে বসে আছে এবং হাত দিয়ে আমার গলা টিপে ধরেছে। তখন আমি অজ্ঞান হয়ে যাই। তারপর বাকি ঘটনা জেঠির কাছ থেকে শুনি। জেঠি বলেন, তুমি বাজার থেকে আসার পর আমি তোমাকে ভাত খাওয়ার জন্য ডাকি, আমি তোমার কোনো সাড়া শব্দ পাই না। তখন আমি তোমার কাছে গিয়ে ধাক্কা মারি, দেখি তোমার শরীরটা বরফের মতো ঠান্ডা। এরপর দেখি তুমি নিঃশ্বাস নিচ্ছ কিনা। তোমার নাকে হাত দেই, দেখি তোমার নিঃশ্বাস চলছে না। আমি ভয় পেয়ে মা বাবাকে ডাক দেই। তারপর পাশের ঘর থেকে মা বাবা আর বড় আপা ও তার স্বামী দৌড়ে আসে। সবাই আমাকে বলেন যে কি হয়েছে। তখন আমি তাদেরকে সবকিছু খুলে বলি। এরপর মা দৌড়ে গিয়ে পানি এনে মাথায় ঢালে, গামছা দিয়ে তোমার মাথা মুছে দেয়। তখন তুমি গোঙাচ্ছ। এক পর্যায়ে বড় আপার স্বামী কেমন যেন বুঝতে পারেন তোমার উপরে কোনো কিছু ভর করেছে। এরপর বড় আপার স্বামী মানে তোমার দুলাভাই একটা কাঁচা হলুদ আগুন আনতে বলেন। এরপর হলুদটিকে আগুনে পুড়িয়ে তোমার নাকের সামনে ধরেন। তুমি লাফ দিয়ে বিছানায় উঠে বসো। তারপর বাবা কালাম দাদাকে ডেকে নিয়ে আসেন। কালাম দাদা আমাদের জ্যাঠার দাদার ভাই ছিলেন এবং লম্বায় প্রায় 6.5 ফিট, অনেক মোটা ছিলেন, দেখতে অনেকটা পালোয়ানদের মতো। তিনি নামাজি ছিলেন। এলাকার কারো কোনো সমস্যা হলে তিনি তেল ও পানি পরা দিতেন। তার সাথে অনেকগুলো শক্তিশালী জিন থাকত। এখন ঘটনায় যাই। এরপর বাবা গিয়ে কালাম দাদাকে ডাকেন এবং সব কিছু বলেন। দাদা আগেই কিছুটা আন্দাজ করতে পারেন এবং দাদার বাড়ি থেকেই বলেন কাউসারের ওপর একটা শক্তিশালী জিন ভর করেছে। তারপর তিনি বাবার সাথে আসেন। তিনি যেই মাত্র বাড়ির উঠোনে পা দেন তখনই তুমি দাঁড়িয়ে সালাম দাও। কালাম দাদা সালাম নেন এবং বলেন, তুই আমার নাতিকে কেন কষ্ট দিচ্ছিস? ও ছোট মানুষ, তাকে ছেড়ে দে। একটা পর্যায়ে জিন কালাম দাদার মধ্যে অনেক তর্কাতর্কি হয়। জিনটি বলে, জানিস তোর নাতিন কি করেছে? বাজার থেকে আসার সময় দেখি ভয় পাচ্ছে, তখন আমি বেড়ালের রূপ ধারণ করে ওকে এগিয়ে দিচ্ছিলাম, এমন সময় সে আমাকে লাথি মারে। একটু হলে মারাই পড়তাম। এরপর কালাম দাদা বলেন, ও ছোট মানুষ, বুঝতে পারেনি, যা ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। তখন জিনটি বলে, তাকে মাফ চাইতে হবে না, সে এমনিই চলে যাবে। এরপর কালাম দাদু বলেন, তুই কথা দে আর কোনো দিন আমার নাতিকে ভয় দেখাবি না, আশেপাশে আসবি না। জিনটি দাদার কথা মতো চলে যায় এবং তারপরে তুমি অজ্ঞান হয়ে যাও। এরপর কালাম দাদা তেল ও পানি পড়ে দেন। একটা লাঠি নিয়ে তিনি ঘরে আঘাত করতে থাকেন। পরে জানা যায় সেই জিনটি দাদার পালিত জিন ছিল এবং সেই কারণেই কারো কোনো ক্ষতি হয়নি। এই ছিল আমার জ্যাঠার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন। অনেকগুলো ঘটনা থাকায় আমি ধাপে ধাপে লিখছি। ঘটনা 2। এর আগের ঘটনায় কালাম দাদার কথা বলেছি। তার 3 ছেলে 2 মেয়ে, সবাই বিবাহিত, তবে বড় মেয়েটির বিয়ে হয়েছে পাশের বাসায়। এই ঘটনাটি ঘটে তার ছোট ছেলে সাইফুলের সাথে, ছদ্মনাম, তার বাসায়। তখন তিনি তার পরিবার নিয়ে ঢাকায় থাকেন এবং তার গ্রামের বাড়িতে কেউ থাকে না। গ্রামের বাড়িতে ঢোকার মাত্র 2টা রাস্তা, প্রথমটা বাড়ির সামনে দিয়ে এবং দ্বিতীয়টা বাঁশবাগান দিয়ে। তখন জ্যৈষ্ঠ মাস, চারিদিকে আম, কাঁঠাল, নানা ফলের বাহার। সাইফুলের বড় বোন নাম আনোয়ারা, ছদ্মনাম, তিনি ঠিক করেন আমের আচার বানাবেন। আনোয়ারের 2 ছেলে, তিনি তার ছোট ছেলেকে বলেন তার মামা সাইফুলের বাসা থেকে আম পেড়ে নিয়ে আসার জন্য। ধরি তার নাম সাকিব। সাকিব তার মায়ের কথা মতো তার মামার বাড়ি যায় এবং তার মামারা কেউ বাসায় না থাকায় বাড়ির সামনের গেটে তালা দেয়া ছিল। সাকিব পেছনের রাস্তা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে, গাছে ওঠে এবং বেশ কিছু আম পাড়ে। আম গাছের সাথে একটা পাকের ঘর ছিল। সেই ঘরে সিমেন্টের টিন ছিল। সেই ঘরের চালের ওপর বেশ কিছু আম আটকে থাকে। তখন সাকিব আম নেয়ার জন্য চালের ওপরে ওঠে এবং যেই মাত্র একটা হাত আমে দিয়েছে তখনই চাল ভেঙে সাকিব নিচে পড়ে যায়। আমি সেখানে ছিলাম। এরপর আমরা সাকিবকে ধরে তুলি এবং শরীরে পানি ঢালি। আমি বলি, তুই পড়ে গেলি কিভাবে? তখন সাকিব আমাকে যা বলল তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। সাকিব বলে, আমি যেই মাত্র একটা আম নিয়েছি তখনই কেউ একজন আমার গলা ধরে উপরে তুলে নিচের দিকে আছাড় মারে। এরপর সাকিবের মা তার ভাই সাইফুলকে ফোন করে সবকিছু বলেন। তখন সাইফুল ভাই বলেন, এ নিশ্চয়ই বাবার পালিত জিনের কাজ। সাকিবের মা তার বাবার পালিত জিনের ব্যাপারে জানতেন। তারপর সাইফুল তার বোন আনোয়ারাকে বলেন, চিন্তার কোনো কারণ নেই, কোনো কিছু হবে না।
এর ৩-৪ দিন পরে পাশের বাড়ির এক ভাবি নাম মরিয়ম সাইফুল ভাইয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন ছাগল আনতে। তখন তিনি দেখতে পান বাড়ির ভেতরে বেশ কিছু আম পড়ে আছে। মরিয়ম ভাবি আম নেয়ার জন্য বাড়ির ভেতরে ঢোকেন। যেই মাত্র তিনি হাত দিয়েছেন আমে, একদম স্থির হয়ে যান মূর্তির মতো, নড়তে পারেন না। এমন সময় আমি, আমার বড় ভাই শামীম সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছি শশা খেতে, শশা তুলতে। আমরা যখনই সেই বাড়ির সামনে আসছি তখনই মরিয়ম ভাবিকে দেখতে পাই এবং শামীম ভাই বলেন, ভাবি এখানে কি করেন? তখন ভাবি আমাদেরকে তার সমস্যার কথা বলেন। শামীম ভাই তাকে আমটা ছেড়ে দিতে বলেন এবং তাকে একটা ধাক্কা মারেন। তারপর ভাবি স্বাভাবিক হয়ে যায়। এরপর কেউ সেই বাড়ির আশেপাশে যায় না। বিশ্বাস করেন এই ঘটনাটা 100% সত্য। ঘটনা 3, আমাদের এলাকায় একটি স্কুল আছে। আমাদের এলাকায় খেলার কোনো মাঠ না থাকায় স্কুল মাঠে আমরা খেলাধুলা করে থাকি। এই ঘটনাটি ঘটে 2018 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে। চারিদিকে ঘন কুয়াশা। এই শীতে কম বেশি সব জায়গাতেই ব্যাডমিন্টন খেলার প্রচলন। এলাকার বড় ভাই ও আমার 2 কাকা মিলে স্কুল মাঠে প্রতি বছরের মতো এবারও ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করেছেন। তখন আমি বেশি ছোট, বয়স 10 বছর, 4র্থ শ্রেণীতে পড়ি। স্কুল বন্ধ থাকায় আমিও খেলতে যেতাম সন্ধ্যার দিকে। রাত 8টার আগেই বাড়ি চলে আসতাম। সেদিন আর বাড়ি আসলাম না। আমাদের বাড়ির সাথে স্কুল হওয়ায় মা আমাকে খোঁজেননি। তখন রাত 10:30 বাজে। আমি আমার ব্যাট একজন বড় ভাইকে দিয়েছিলাম। তিনি বললেন খেলা শেষে ফেদারগুলো আমাকে দিয়ে দেবেন। তখন আমি ফেদারের লোভে মাঠের এক কোনায় বসে থাকি। এরপর হঠাৎ ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। সবাই মনে করেন কারেন্ট চলে গেছে, কিন্তু না, স্কুলের বারান্দায় লাইট জ্বলছে। তখন সোহাগ নামে এক বড় ভাই গিয়ে কারেন্টের লাইন দিয়ে আসেন এবং লাইট জ্বলে ওঠে। যেই মাত্র ফেদারে একটা ব্যাটের বাড়ি পড়েছে তেমনি আবার ইলেকট্রিসিটি চলে যায়। এইভাবে 3 বার একই ঘটনা ঘটে এবং সোহাগ ভাই 3 বারই লাইন দেন। তখন স্কুলের পেছনের বাড়ি থেকে কনক কাকার মা আসেন এবং কনক কাকাও খেলছিলেন। বিশ্বাস করেন কনক কাকার মায়ের চোখের চাউনি দেখে আমরা সবাই ভয় পাই। রক্তবর্ণ চোখ। কনক কাকার মা হাতে একটা লাঠি নেন এবং সেই লাঠি দিয়ে সোহাগ ভাই ও তার ছেলেকে আঘাত করেন। সবাই ভয় পাই, কারণ কনক কাকার মার ওপরে মাঝে মধ্যেই জিন ভর করে। তিনি বলেন, বারবার আমি বাতি বন্ধ করে দেই আর বারবার জ্বালাস কেন? কনক কাকার মার চিল্লাচিল্লিতে আশেপাশের মানুষের ঘুম ভেঙে যায়। তারা এসে ঘটনা দেখে, আমাদের সকলকে বকা দেয়, খেলা বাদ দিতে বলে। আমরা খেলা বাদ দেই। কিছুদিন পরে বিকল্প মাঠের ব্যবস্থা করি। তারপর থেকে আমাদের কোনো সমস্যা হয়নি। ঘটনা 4, শুরুতেই আমি বলেছি আমাদের বাড়ির পশ্চিমে একটা বিল রয়েছে। এই বিলের এক পাশে কিছু প্রজেক্ট রয়েছে। এই বিলে একাধিক মানুষের রহস্যজনকভাবে মৃত্যুও হয়েছে। এই ঘটনাটি ঘটে 2023 সালে। বলছেন মিনাল কাকা। প্রতিদিনের মতো সেদিনও খাওয়া দাওয়া শেষ করে প্রজেক্টের উদ্দেশ্যে রওনা দিই মাছ পাহারা দেওয়ার জন্য। তখন রাত 12:30। ফেসবুকে রিলস দেখছি। এমন সময় বাইরে থেকে কয়েকজন ডাকছেন, মৃণাল, মৃণাল। আমি মনে করেছি কেউ হয়তো বিলে মাছ মারতে এসেছে। আমি বললাম, দরজা খোলা আছে, ভেতরে আসো। এরপর আমি যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। 7 জন লোক আমার ঘরে আসে। এসেই বলে, ভয় পাস না, আমরা তোর কোনো ক্ষতি করব না। এর মধ্যে 3 জন মহিলা, 3 জন পুরুষ ছিলেন। মহিলার কোলে একটা শিশু সন্তান ছিল। তারা সবাই নতুন জামা পরেছিল। এদের মধ্য থেকে একজন বলল, আমরা তোর প্রজেক্টের মাছ পাহারা দেই। তখন আমি বললাম, মাঝে মধ্যে যে প্রজেক্টের পাড়ে বড় মাছের কাঁটা দেখতে পাই, সেগুলো কে খায়? একজন বলেন, আমরা মাঝে মধ্যে খাই, যখন খাবার পাই না তখন খাই। এরপর আমি শর্ত দিলাম, আমার প্রজেক্টের আশেপাশে যে প্রজেক্টগুলো রয়েছে সেখান থেকে খেতে হবে। যখন সেই প্রজেক্টগুলোতে কোনো খাবার না পাবে তখন আমার প্রজেক্ট থেকে খাবে। সেই জিনগুলো আমার শর্তে রাজি হয়ে যায়। এরপর আমি বলি, কেন এসেছো? তারা বলে, আমাদের জগতে একজনের বিয়ে হবে, সেখানে আমরা যাব, কিন্তু এই ছোট শিশু তুই এখানে আছিস, ভাবলাম তোর কাছে রেখে যাই, এরপর ফজরের আগে এসে নিয়ে যাব। তারা শিশুটিকে আমার দিকে বাড়িয়ে দিল। আমি তাকে নিলাম। বিশ্বাস করবেন না, কি ভয়ঙ্কর চোখ। এবং তারা নির্দিষ্ট সময়ে শিশুটিকে এসে নিয়ে যায়। ফজরের আজান দেয়। সকাল হলে আমি বাড়ি চলে যাই। এই ঘটনার 3-4 দিন পরে আমি জামালপুরের একজন ভালো কবিরাজের সন্ধান পাই। এরপর তাকে সব ঘটনা খুলে বলি। এরপর কবিরাজ তার পালিত জিন চালান করে সেই জিনের মাধ্যমে জানতে পারেন এই বিলে অসংখ্য শক্তিশালী জিন রয়েছে, তবে তারা কোনো ক্ষতি করবে না।
এরপর তিনি আমাকে তেল পরা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ঘটনা 5। বলছেন আতিক ভাই, প্রতি বছরের মতো আমরা ঠিক এবারও সবাই মিলে পিকনিকের আয়োজন করব। কথা মতো 15-16 জন মিলে পিকনিকের আয়োজন করলাম। তখন বছরের শুরুর দিক, প্রায় সব জায়গায় ধান কাটা হয়েছে। আমরা ঠিক করলাম বিলের পাড়ে পিকনিক করব। 6 টেবিলের স্টেজ, 2টি বক্স আনলাম। কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এরপর বাজারে গিয়ে বাজার করে আনলাম, রান্নাবান্না করতে হবে। হঠাৎ জঙ্গলের কাছে আমরা অনেকগুলো মুরগির বাচ্চা ও একটি মুরগি দেখতে পাই। মনে মনে চিন্তা করলাম মুরগিগুলো ধরে সবাই মিলে গ্রিল বানিয়ে খাবো। এরপর আমি মুরগির একটা বাচ্চা ধরি এবং আমার কাছে রাখি। হঠাৎ করেই দেখি সেখান থেকে একটি মুরগি ভয়ঙ্কর রূপ ধারণ করলো এবং ধীরে ধীরে সেটি একটি মানুষে পরিণত হলো। আমাকে আঘাত করলো। 20-30 হাত দূরে কাদায় গিয়ে আমি পড়ি এবং ঠিক সেই সময় আলামিন চাচা কিছু একটা বুঝতে পারেন। তিনি বোঝেন যে তার ছেলে মামুন হয়তো বিলে গেছে এবং তার কিছু ঘটেছে। আলামিন চাচা স্ত্রীকে ডেকে তোলেন, তার হাত থেকে টর্চ নিয়ে বিলের দিকে ছুটে আসেন। অনেক খোঁজাখুঁজির পর মামুনকে খুঁজে পান। মামুন বাড়ির দিকে আসার সময় আমাকে দেখতে পায় এবং আমার পুরো শরীরে দেখেন যে কাদা লেগে আছে। সঙ্গে সঙ্গে আলামিন চাচা ও তার ছেলে মামুন মিলে আমাকে বাড়ি নিয়ে যায়। ঘটনা 6। আমার দাদারা 3 ভাই ছিলেন এই জন্যই বলছি কারণ এই ঘটনার পর আমার ছোট দাদা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদা বেঁচে থাকার সময় এই ঘটনাটি আমাকে বলেন, তখন 2015 সাল। বলছেন, ছোট দাদা, আমি ছোট থেকেই মাছ ধরতাম। প্রতিদিনের মতো সেদিনও বাজার থেকে এসে বিকেলে যাই মাছ ধরতে, সাথে একটা পাতিল আর একটা ঝালটি নেই। মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে যায়। বেশ ভালোই মাছ পেয়েছি, আর একটু ধরলে পাতিলটা ভরে যাবে। চারিদিকে অন্ধকার, আশেপাশে কেউ নেই। তবে একটু দূরে আসগর ভাইকে দেখা যাচ্ছে, তিনি গরুর জন্য বিল পাড় থেকে ঘাস কাটছেন। ভাবলাম বাড়ি চলে যাব। এমন সময় আমার সামনে দিয়ে একটা সাপ যাচ্ছে। আমি জালের মাথা দিয়ে সাপের গায়ে আঘাত করি। এমন সময় সাপটি আমার দিকে ফনা তুলে এগিয়ে আসে। আমার পুরো শরীরের চারিদিকে সে পেঁচিয়ে ধরে। হঠাৎ আমি নড়তে চড়তে পারি না। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠি। অনেকবার চিৎকার দেওয়ার পরে আসগর ভাই শুনতে পেলেন এবং দৌড়ে আসলেন আমার দিকে। তিনি আমার কাছে আসা মাত্র সাপটি আমাকে ছেড়ে দিল। এরপর আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে কাউকে কোনো কিছু বলিনি, শুধু দাদিকে বলেছি। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। নানা রোগ আমার শরীরে বাসা বাঁধতে শুরু করলো। অনেক ডাক্তার দেখানো হয়, কেউ রোগ ধরতে পারে না। এরপর আমি একটা কবিরাজের সন্ধান পাই। কবিরাজকে সবকিছু বলি। কবিরাজ তার জিনের মাধ্যমে জানতে পারেন সেই সাপটি একটা জিন ছিল এবং তাকে আঘাত করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। এরপর কবিরাজ আমাকে বলেন, আপনি দেরি করে ফেলেছেন, এখন আল্লাহ ভরসা। আইনাল দাদা মারা যাবার কিছুদিন আগে এই ঘটনাটি আমাকে বলেছিলেন। এই ছিল আমার ছোট দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার দাদার জন্য দোয়া করবেন। বেশ কয়েকটা ঘটনা ছোট ছোট করে লিখেছেন এবং এই ঘটনার মাধ্যমেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের যে ঘটনাগুলো শোনালাম তার মধ্যে বেশিরভাগ ঘটনার শিরোনাম ছিল অচিনপুর। কোনোটিতে হয়তো বন্ধুর উপস্থিতি আছে, কোনোটিতে হয়তো পুরোপুরি বন্ধুর উপস্থিতি আছে, কোনোটিতে হয়তো মোটেও নেই, কিন্তু ভালোবেসে অচিনপুরে পাঠিয়েছেন ঘটনা। আমি পড়ে শোনালাম। আশা করছি ভালো লেগেছে আপনাদের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটি খবর জানিয়ে দিতে চাই। 50 জিবি ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Booth.com presents Ochinpur, haunted by Airtel.
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। মজার ব্যাপার হচ্ছে, এখন যে ইমেলটি পড়তে যাচ্ছি সেই ইমেলের শিরোনাম ছিল অচিনপুর। এখন ভালোই লাগে, অসংখ্য ঘটনা আসছে অচিনপুরে এবং খুব আনন্দ হয় দেখলে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ আরাফাত লিখছি ভোলা জেলার মনপুরা থানার একটি গ্রাম থেকে। ভূত.কমে এটি আমার প্রথম ঘটনা, তাই বানান কিংবা লেখাতে কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আমি এখন যে ঘটনাটি বলবো তা আমার নিজের সাথে গত 20 ফেব্রুয়ারি রাতে ঘটেছে। আমি এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। তো 20 তারিখ সকালে আমার কলেজের একজন টিচার আমাকে কল দিয়ে বলে, কলেজে যেহেতু কালকে 21 ফেব্রুয়ারির অনুষ্ঠান, তাই কিছু কাজ আছে, অতএব আমি যেন আমার ফ্রেন্ডদের সাথে কলেজ চলে আসি, সাজাতে হবে। এই শুনে আমি রাজি হয়ে গেলাম এবং আমার কিছু ফ্রেন্ডকে কল দিলাম, বললাম কলেজ সাজাতে হবে, তোরা চলে আয়। তো সারাদিন রোজা রাখার কারণে আমার ফ্রেন্ডরা এবং আমি ঠিক করলাম রাতে কলেজ সাজাতে যাব। তো কথা মতো আমরা ইফতারি শেষ করে কলেজ সাজাতে চলে গেলাম 5 বন্ধু। আমার বন্ধুদের নাম হলো মাহবুব, সাইফুল, জিহাদ, সৈকত। এবার আমরা কলেজে গিয়ে কলেজ সাজাতে লাগলাম। কলেজের শহীদ মিনারটি কলেজের খেলার মাঠের একটি কোনায় রয়েছে। তো মাহবুব, সাইফুল ও আমি শহীদ মিনার সাজাচ্ছিলাম এবং সৈকত আর জিহাদকে বাজারে পাঠালাম কিছু জিনিসপত্র আনার জন্য। রাত 1টা বেজে গেছে। যেহেতু কলেজ সাজাবো তাই সবাই বাসা থেকে অনুমতি নিয়ে এসেছি। অনেক রাত হওয়াতে কোনো সমস্যা হয়নি। তো রাত যখন 1টা বাজে তখন আমি খেয়াল করলাম আমার ফোনে চার্জ নেই। তাই আমি মাহবুবের কাছ থেকে চার্জার নিয়ে কলেজের ভেতরে চলে যাই ফোন চার্জ দেওয়ার জন্য। তখন পুরো কলেজে আমরা 3 জন ছাড়া আর কেউ ছিল না। মাহবুব, সাইফুল, ওরা 2 জন কলেজের বাইরে মাঠের কোনায় শহীদ মিনার সাজাতে ব্যস্ত। তো আমি একাই কলেজের ভেতরে যাই ফোন চার্জ দেব বলে। আমি যখন ফোন চার্জ দিতে কলেজের ভেতরে গেলাম তখন আমার একটু অস্বস্তি লাগা শুরু করলো। কেউ একজন যেন আমার ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলছিল। আমি কোনো কিছু না ভেবে ফোন চার্জ দিলাম। ফোন যখন চার্জে লাগিয়ে আমি কলেজ থেকে বেরিয়ে আসবো এমন সময় আমি একটা শব্দ শুনতে পাই, যেন কেউ অনেক জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি একটু অবাক হয়ে গেলাম এবং আরও একটু ভালো করে শোনার চেষ্টা করলাম। আমি খেয়াল করলাম শব্দটা আস্তে আস্তে বাড়ছে। তাই আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম এবং আমার ফ্রেন্ডদের কাছে চলে আসলাম। তো আমি ওদেরকে এসব ব্যাপারে কিছু বলিনি। এরপর আমরা কলেজ সাজাতে সাজাতে প্রায় রাত 2টা বেজে যায়। আমরা ঠিক করলাম কলেজে যাব। তো কলেজে থাকার জন্য আমরা কলেজে ঢুকলাম। কলেজে বালিশ কম্বল ঠিক করতে শুরু করলাম, কিছু টেবিল শেয়ার করলাম। তো সৈকত আর জিহাদ টেবিলের ওপরে শুলো, আমি, মাহবুব, সাইফুল আমরা 3 জন নিচে বিছানা করে শুলাম। শোয়ার 5 মিনিট পর সৈকত বলল ওয়াশরুমে যাবে। তাই সৈকত জিহাদকে নিয়ে দোতলায় ওয়াশরুমে গেল। কলেজে ইলেকট্রিসিটি না থাকায় মোবাইলের ফ্ল্যাশ লাইট নিয়ে গেল। কিছুক্ষণ পর সৈকত আর জিহাদ তাড়াহুড়ো করে নিচে আসলো আমাদের কাছে। আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে। সৈকতের কথা অনুযায়ী আমি যখন 2য় তলায় ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে ঢোকার পর দেখলাম ওয়াশরুমের ছাদের সাথে একটা মেয়ে ঝুলে আছে। সে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেলাম এবং তাড়াতাড়ি চলে আসলাম। এসব শুনে আমি, মাহবুব আর সাইফুল হাসতে শুরু করলাম। বললাম ঘুম আসছে তাই উল্টাপাল্টা দেখেছিস। এইটা বলা শেষে আমরা সবাই আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর সাইফুল আর মাহবুব আমাকে বলল ওদের ঘুম আসছে না, তাই ওরা রুমের বাইরে থাকা ক্যারাম বোর্ড খেলবে। তো আমি বললাম ঠিক আছে, তোরা খেল, আমি ঘুমাই, আমার অনেক ঘুম পেয়েছে। একটু পর সাইফুল আর মাহবুব এসে আমাকে ঘুম থেকে তুলল এবং বলল রুমের বাইরে কি যেন শব্দ হচ্ছে। আমি উঠলাম, দেখলাম সৈকত আর জিহাদ ঘুমিয়ে পড়েছে। তাই আমি, সাইফুল আর মাহবুব রুমের বাইরে গেলাম এবং 3 জনে চুপ করে শোনার চেষ্টা করলাম কিসের শব্দ হচ্ছে। আমরা 3 জনে একই শব্দ শুনলাম, ঠিক যেমনটা আমি ফোন চার্জ দিতে এসে শুনেছিলাম, যেন কেউ খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি সব শুনে চুপ করে থাকলাম। ওরা ভয় পাবে তাই বললাম এটা হয়তো পাখির শব্দ। এসব বলা শেষে আমরা যখন রুমে ফিরে আসবো এমন সময় দেখলাম একটা মেয়ের ছায়া আমাদের সামনে দিয়ে অনেক দ্রুত চলে গেল। এসব দেখে আমার বন্ধু সাইফুল অনেক ভয় পেয়ে যায় এবং বাড়ি চলে যেতে চায়, কিন্তু আমি ওদেরকে সান্ত্বনা দিয়ে রুমে নিয়ে আসি এবং
তারপর আমরা শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমাদের সবার ঘুম ভাঙে কান্নার শব্দে। আমরা সবাই দেখি আমাদের ওপরের দেয়ালে একটা মেয়ে ঝুলে আছে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে। এসব দেখে সাইফুল, মাহবুব এবং সৈকত চিৎকার দিয়ে জ্ঞান হারায়। আমি এবং জিহাদ এসব দেখে অনেক ভয় পাই এবং আমরা দুজনে সূরা পড়তে শুরু করি। একটা সময় আমরা দুজন বাইরে দৌড় দেই। দৌড় দেওয়ার সময় হঠাৎ কে যেন আমার পা টেনে ধরল। আমি পেছনে ফিরে তাকালাম, ওই মেয়েটা আমার পা ধরে আছে। এসব দেখে আমি আর সহ্য করতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। সকালে যখন আমি চোখ খুলি তখন দেখি আমার 3 বন্ধু, আমরা মোট 4 জন হাসপাতালে, এবং আমার বন্ধু জিহাদ আমাদের পাশে বসে আছে। তারপর আমি জিহাদকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। জিহাদ বলল, আমি রাতে এক দৌড় দিয়ে বাসায় চলে আসি এবং আব্বু আম্মুকে সব বলি। তারপর আমি আমার আব্বু আম্মু, তোর আব্বু আম্মু সবাই মিলে কলেজে এসে দেখি তোরা সবাই অজ্ঞান হয়ে শুয়ে আছিস আর তোর পা থেকে অনেক রক্ত বের হচ্ছে। তারপর আমরা তোদের সবাইকে হাসপাতালে নিয়ে আসি। এরপর ইমাম সাহেবকে খবর দিয়েছি একটু পরেই আসবেন। কিছুক্ষণ পর ইমাম সাহেব আসলেন, আমাদের সবাইকে দেখলেন এবং বললেন আমাদের সবার উপর বদ জিনের নজর লেগেছে, অর্থাৎ আমাদের এই কলেজে একটি খারাপ জিন বাস করে। আমরা ওইখানে থাকায় জিনটি আমাদের ক্ষতির চেষ্টা করেছে, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে জিহাদের সময় মতো সবাইকে নিয়ে এসে উদ্ধার করেছে। এরপর ইমাম সাহেব আমাদেরকে কিছু পানি পড়া দিলেন আর এর কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেলাম আমরা। এরপর আর কিছু হয়নি। তো এই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর লেগেছে, তবে যার সাথে ঘটে সেই জানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে। ঘটনাটি প্রকাশ করলে অনেক খুশি হব। ঘটনাটি যদি সিলেক্টেড হয় আমাকে প্লিজ জানাবেন। আমার কাছে আরও ঘটনা আছে, ঘটনাটি সিলেক্টেড হলে আরও ঘটনা পাঠাবো। ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ আরাফাত, বিভাগ বরিশাল, জেলা ভোলা, থানা মনপুরা। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, যেটা আমি সঙ্গত কারণে শেয়ার করছি না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com presents Achinpur, haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আশা করছি ভয়ঙ্কর ভালো কাটছে অচিনপুরের সময়গুলো। বন্ধুর সাথে অচিনপুরে হারিয়ে যাবার মজাই আসলে আলাদা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে এবার একটি অডিও ক্লিপ। কথা দিচ্ছি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি একজন ইন্টার্ন ডক্টরের ঘটনা। আমি বেশি সময় নষ্ট না করে সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। মেডিকেল প্রফেশনের শেষ বর্ষের ছাত্রী রাইসা। পড়াশোনার অংশ হিসেবে তাকে শহরের একটি নামকরা হাসপাতালে ইন্টার্নশিপে পাঠানো হয়। কাজটা মূলত বিভিন্ন ল্যাবে ঘুরে ঘুরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা। কখনো ফরেনসিক, কখনো ইমার্জেন্সি, আবার কখনো প্যাথোলজি বা ক্লিনিক্যাল ল্যাবে তাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হতো। এভাবেই কাজ করার প্রথম মাসে তার পোস্টিং পড়ল ফরেনসিক ল্যাবে। ফরেনসিক ল্যাবের কি কাজ তা আমরা সবাই জানি। মৃতদেহের ময়নাতদন্ত করে মৃত্যুর আসল কারণ খুঁজে বের করা। কাজটা শুনতে যতটা গা ছমছমে, বাস্তবে রাইসার কাছে তা বেশ সহজই মনে হয়েছিল, কারণ সরাসরি কোনো লাশে হাত দেওয়ার অনুমতি তার ছিল না। তার সিনিয়র শিক্ষক যিনি ছিলেন তার নাম বাবুল সাহেব। মানুষটা নিজের কাজের ব্যাপারে ভীষণ কড়া। ময়নাতদন্তের সময় অন্য কেউ নাক গলা তিনি এসব একদমই পছন্দ করেন না। তাই নতুন কোনো মৃতদেহ এলে তিনি রাইসাকে ডেকে বলতেন, রাইসা, লাশে তোমার হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু একপাশে শান্তভাবে দাঁড়িয়ে থাকো। আমি কিভাবে ধাপে ধাপে কাজগুলো করছি তা গভীরভাবে লক্ষ্য করো। রাইসাও অত্যন্ত বিনয়ের সাথে সম্মতি জানিয়ে বলতো, জি স্যার, অবশ্যই।
তার একমাত্র কাজ ছিল বাবুল সাহেবের কাজের প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে দেখা এবং নিজের খাতায় বিস্তারিত লিখে রাখা। প্রথম কয়েকটা দিন এভাবেই বেশ স্বাভাবিকভাবেই কেটে গেল, কিন্তু ইন্টার্নশিপের পঞ্চম দিনে গিয়ে এমন কিছু ঘটল যে রাইসার হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিল। সেদিন রাত প্রায় 11টা বাজে। রাইসা তখনও হাসপাতালের ভেতরেই ভার্সিটির এক প্রফেসরের কাছে তার একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা দিতে হবে। কাজটা অসম্পূর্ণ ছিল আর সম্পূর্ণ করতে বেশ সময় লাগবে, তাই সে সিদ্ধান্ত নিল রাতটা অ্যানালাইসিস ল্যাবে কাটিয়ে দেবে। চিকিৎসা পেশায় জড়িত মানুষের কাছে রাতের বেলা হাসপাতালে এভাবে থেকে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া রাইসা একাও ছিল না, তার সাথে সেখানে আরো 5 জন তরুণ ইন্টার্ন ডক্টর ছিলেন। তারা প্রত্যেকেই নিজেদের রিপোর্ট তৈরির কাজে গভীরভাবে নিমগ্ন। এতগুলো মানুষকে আশেপাশে দেখে রাইসা মনে মনে বেশ স্বস্তি পাচ্ছিল। সে ভাবল, যাক, এখানে আমি একা নই, তাই ভয় পাওয়ার কোনো কারণও নেই। মাঝরাতে হাসপাতালে এমনিতেই এক অদ্ভুত নীরবতায় ঢেকে থাকে। ল্যাবের ভেতর শুধু কলম চলার খসখস শব্দ আর ল্যাপটপের কিবোর্ডের চাপার শব্দ। ঠিক তখনই ঘটল ঘটনাটা। ল্যাবের বন্ধ দরজায় প্রচন্ড জোরে কেউ একটা লাথি মারল। বিকট সেই শব্দে পুরো ল্যাবটা যেন কেঁপে উঠল। মনে হলো ভারী কোনো ধাতব বুট দিয়ে কেউ সজোরে আঘাত করেছে কাঠের দরজায়। শব্দটা এতটাই স্পষ্ট আর ভয়ঙ্কর ছিল যে শুধু রাইসা নয়, বাকি 5 জন ডাক্তারও চমকে উঠে লেখা থামিয়ে দিল। সবার চোখে মুখে চরম বিস্ময় আর আতঙ্ক। কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘরে পিনপতন নীরবতা। একজন ডাক্তার ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বললেন, তোমরাও কি শব্দটা শুনেছ? বাকিরা দ্রুত মাথা নেড়ে সায় দিলেন। রাইসার বুকের ভেতরটা তখন হাতুড়ির মতো পিটছে। সে আমতা আমতা করে বলল, এত রাতে তো এখানে আমরা ছাড়া আর কারো থাকার কথা না, তাহলে এই শব্দটা কোথা থেকে এলো? পরিস্থিতি বোঝার জন্য আতিক নামের এক সাহসী ডাক্তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সে পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গিয়ে এক ঝটকায় দরজাটা খুলে ফেলল, কিন্তু বাইরে কেউ নেই। দীর্ঘ আবছা আলোয় করিডোর একেবারে ফাঁকা, ধারে কাছে কোনো মানুষের অস্তিত্ব নেই। আতিক হতাশ হয়ে দরজাটা বন্ধ করে দিল, কিন্তু সে নিজের সিটে ফেরার আগেই ল্যাবের ভেতরে হুড়মুড় করে এক কনকনে ঠান্ডা বাতাস ঢুকে পড়ল। বাতাসের তীব্রতা এতটাই অস্বাভাবিক ছিল যে মুহূর্তের মধ্যে সবার গায়ের লোম খাড়া হয়ে গেল। মেরুদণ্ড বেয়ে নেমে গেল একটা বরফ শীতল স্রোত। এটা এসি বা বাইরে কোনো সাধারণ বাতাস ছিল না, এর মধ্যে অদ্ভুত একটা স্যাঁতস্যাঁতে পুরনো মাটির গন্ধ মেশানো ছিল। সবার মনের ভেতরে অচানক আতঙ্ক দানা বাঁধতে শুরু করলো। কেউ আর এক মুহূর্ত সেখানে থাকতে রাজি হচ্ছে না। কি হচ্ছে এসব? চলো এখান থেকে তাড়াতাড়ি বের হই। এই বলে তারা সবাই মিলে এক প্রকার দৌড়েই ইমার্জেন্সি বিভাগের দিকে চলে গেল। অ্যানালাইসিস ল্যাব আর ইমার্জেন্সি বিভাগ একেবারে সামনাসামনি হওয়ায় সেখানে পৌঁছতে খুব একটা সময় লাগলো না। এত রাতে ডাক্তারদের এমন হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে ইমার্জেন্সিতে দায়িত্বরত এক বয়স্ক নার্স অবাক হলেন। তিনি ভ্রুকুচকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমাদের? এত রাতে এভাবে কেন দৌড়াচ্ছ? কি হয়েছে? ভয় পেয়েছ নাকি? রাইসা হাঁপাতে হাঁপাতে বলল, আপা, কেউ একজন আমাদের ল্যাবের দরজায় খুব জোরে লাথি মেরেছে, কিন্তু বাইরে গিয়ে দেখে কেউ নেই। কথাটা শুনে নার্স তাচ্ছিলের হাসি হাসলেন। খুব শান্ত গলায় বললেন, ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভাবলাম কি জানি বিপদ হয়েছে। তোমরা কি এখানকার নিয়ম কানুন কিছু জানো না? তোমাদের কেউ বলেনি? মনে হয় বলেনি, তাই না? এটা হাসপাতাল। রাতের বেলা এমন অদ্ভুত আওয়াজ শোনা খুব সাধারণ একটা ব্যাপার। এগুলো অহরহই ঘটছে এখানে। তোমরা অযথা ভয় পাচ্ছ। ইনশাল্লাহ তোমাদের কোনো ক্ষতি হবে না, আর কেউ তোমাদের বিরক্তও করবে না। চিন্তা করো না, নিজেদের কাজে মন দাও। নার্সের কথায় তারা কিছুটা শান্ত হলেও মনের ভেতরের অস্বাভাবিকতা পুরোপুরি কাটল না। অ্যানালাইসিস ল্যাবে ফিরে যাওয়ার সাহস আর কারো হলো না। তারা ইমার্জেন্সি বিভাগের এক কোনায় বসে নিজেদের কাজ করতে লাগলো। কাজের ফাঁকে শুরু হলো হাসপাতালের অন্যান্য প্যারানর্মাল ঘটনা নিয়ে ফিসফাস।
তাদের এই আলোচনার মাঝখানেই অন্য একজন নার্স এসে যোগ দিলেন। তিনি গলা নামিয়ে হাসপাতালে একটা প্রচলিত মিথ শোনালেন। তোমরা কি জানো, এই হাসপাতালে একটা খুব কথা প্রচলিত আছে। রাতের বেলা ফরেনসিক বিভাগে যদি কেউ রাতে থাকে এবং সেখানে যদি রাতে কোনো অস্বাভাবিক অদ্ভুত আওয়াজ শোনা যায়, তবে নিশ্চিত ধরে নেবে যে পরদিন সকালে এখানে নতুন একজন রোগী আসছে। রোগী বলতে তিনি জীবিত কোনো মানুষের কথা বলছিলেন না, তিনি এমন এক মানুষের কথা বলছিলেন যিনি ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। তিনি লাশের কথা বলছিলেন, যার জায়গা হবে ময়নাতদন্তের ঠান্ডা টেবিলে। নার্সের বলা সেই লোককাহিনী যে এত দ্রুত এবং ভয়ঙ্করভাবে সত্য প্রমাণিত হবে, তা রাইসা বা তার সঙ্গীরা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। পরদিন সকাল ঠিক 8টা ফরেনসিক বিভাগে সত্যি সত্যি একটি নতুন মৃতদেহ এলো। মৃতদেহটি সাধারণ কোনো লাশ ছিল না। লোকটির মৃত্যুর কারণ নিয়ে এক গভীর এবং অন্ধকার রহস্য তৈরি হয়েছিল। আসল নাম গোপন রেখে আমরা তাকে জনাব রফিক বলতে পারি। পরিবারের ভাষ্যমতে মৃত্যুর কয়েকদিন আগে তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ডাক্তাররা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হার্ট ফেইলিওর উল্লেখ করা ছিল। ডাক্তারের ঘোষণার পর সম্পূর্ণ ইসলামী নিয়ম মেনে তাকে কবরস্থ করা হয়েছিল। কিন্তু দাফনের পরপরই পরিবারের কয়েকজনের মনে গভীর সন্দেহ দানা বাঁধতে শুরু করে। রফিক সাহেব ছিলেন সম্পূর্ণ সুস্থ এবং শক্ত সামর্থ্য একজন মানুষ। তার কখনো হার্টের কোনো সমস্যা ছিল না, তাহলে হঠাৎ হার্ট ফেলিওর হয়ে তিনি মারা কিভাবে গেলেন? সন্দেহ থেকে তারা এক কঠিন সিদ্ধান্ত নেন। মৃত্যুর আসল কারণ জানতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে তার মৃতদেহ তুলে আনা হয়। এরপর বিস্তারিত অটোপসির জন্য পচন ধরা সেই লাশটি আজ সকালে সরাসরি নিয়ে আসা হয়েছে এই হাসপাতালের ফরেনসিক বিভাগে। কবর থেকে তুলে আনা একটা লাশ, যাকে পুনরায় কাটাছেঁড়া করা হবে। পরিস্থিতিটা কতটা বিভীষিকাময় হতে পারে তা রাইসা খুব দ্রুতই টের পেতে যাচ্ছিল। সে মনে মনে বেশ ভয় পাচ্ছিল কি হতে কি হয়ে যায়। এছাড়াও গতকাল রাতে নার্সের শেয়ার করা মিথ, এটাও তো মিলে গেল। তাই তার মনের ভয় যেন আরো কয়েক হাজার গুণ বেড়ে গেল। তার মনে ভয়ের কালবৈশাখী ঝড় বইতে শুরু করলো। সে জানতো না তার সামনে আর কি অপেক্ষা করছে। হাসপাতালে পৌঁছানোর পর মৃতদেহটিকে দ্রুত ফরেনসিক বিভাগের অবজারভেশন রুমে নিয়ে যাওয়া হলো। প্রাথমিক পরীক্ষার আগে লাশগুলোকে মূলত এখানেই কিছুক্ষণ রাখা হয়। সেদিন রুমে মোট 7 জন চিকিৎসাকর্মী উপস্থিত ছিলেন। দলের প্রধান ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার রিয়াজ, 2 জন ইন্টার্ন ডাক্তার, 2 জন সহকারী ডাক্তার এবং 2 জন ল্যাব অ্যানালিস্ট, যার একজন ছিল আমাদের রাইসা এবং অন্যজন তার কড়া সুপারভাইজার বাবুল সাহেব। সবাই মৃতদেহের চারপাশে গোল হয়ে দাঁড়ানোর পর ডাক্তার রিয়াজ নিজ হাতে কালো ব্যাগটির চেইন ধীরে ধীরে খুলতে শুরু করলেন। ব্যাগটি খোলার সাথে সাথেই পুরো ঘরে এমন এক উৎকট বমি, উদ্রেককারী পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ল যা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। মৃতদেহটি বেশ কিছুদিন ধরে মাটির নিচে থাকায় ইতোমধ্যেই তাতে পচন ধরতে শুরু করে দিয়েছে। রাইসা নিজের জায়গা থেকে দেখতে পেল জনাব রফিকের লাশের অবস্থা অত্যন্ত করুণ ও বিভৎস। গায়ে পরানো সাদা কাফনের বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে টুকরো হয়ে আছে, যেন কবরের ভেতরে কোনো পোকামাকড় সেটা খুবলে খেয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মৃতদেহটির মুখমণ্ডল। চামড়ায় পচন ধরার কারণে মুখের বেশ কিছু অংশে চামড়া সম্পূর্ণ খসে পড়ে ভেতরের মাংস দেখা যাচ্ছিল। রাইসা নিজেকে কোনো মতো শক্ত করে রাখল। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষ করে ডাক্তার রিয়াজ মৃতদেহটিকে একটি ট্রলিতে করে সরাসরি মূল অটোপসি রুমে নেওয়ার নির্দেশ দিলেন। অটোপসি রুমটি অবজারভেশন রুমের একেবারেই লাগোয়া। মাঝখানে কেবল একটি বড় এবং স্বচ্ছ কাচের দেওয়াল। মৃতদেহটিকে অটোপসি কক্ষের নির্ধারিত টেবিলে রাখার পর ডাক্তার রিয়াজ পুরো টিম নিয়ে আবার অবজারভেশন রুমে ফিরে এলেন, যাতে কাজ শুরুর আগে একটা ছোট ব্রিফিং করতে পারেন। এই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন।
জনাব রফিকের পচন ধরা লাশটি কাচের উপর ঠান্ডা টেবিলে একাকী পড়ে আছে, আর কাচের একপাশে রাইসা সহ মোট 7 জন ডাক্তার দাঁড়িয়ে ব্রিফিং শুরু করেছেন। ঠিক সেই ব্রিফিং চলার মাঝখানেই রাইসার দৃষ্টি অসতর্কতাবশত কাচের ওপাশে থাকা সেই মৃতদেহটির দিকে গেল। রাইসা সেই দিকে তাকানোর পর মুহূর্তেই এমন একটা দৃশ্য দেখল যা তার শরীরের রক্ত হিম করে দিল। সে স্পষ্ট দেখতে পেল টেবিলের উপর শুয়ে থাকা সেই মৃতদেহটির মাথা হঠাৎ করে নিজ জায়গা থেকে অত্যন্ত অদ্ভুত এবং যান্ত্রিক ভঙ্গিতে ঘুরে গেল। মাথাটি ঘুরে সরাসরি কাচের একপাশে দাঁড়িয়ে থাকা রাইসার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ভয়ে রাইসা চিৎকার করতে গিয়েও পারল না। মনে হলো কে যেন তার গলা চেপে ধরেছে। সে সাথে সাথে 2 চোখ বন্ধ করে ফেলল। মনে মনে বারবার নিজেকে সান্ত্বনা দিতে শুরু করলো, আস্তাগফিরুল্লাহ, না না, এটা কিছুতেই সম্ভব না। একটা মৃতদেহ, একটা মৃত মানুষ কিভাবে মাথা ঘোরাতে পারে? নিশ্চয়ই এটা আমার দেখার ভুল, এটা আমার মনের ভুল, এটা সত্যি না। রাইসা যখন নিজেকে এই কথাগুলো বোঝাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই তার কানের কাছে অন্য একজন ডাক্তারের আতঙ্ক ভরা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, আপনারা কি সবাই এটাই দেখছেন যেটা আমি দেখছি? ওই লাশের মাথাটা হঠাৎ করে আমাদের দিকে ঘুরে গেল না? এই কথা শোনার পর রাইসা বুঝতে পারল সে একা ভুল দেখেনি। ডাক্তারের সে চিৎকার শুনে উপস্থিত সবাই চরম আতঙ্ক নিয়ে সাথে সাথে কাছের ওপাশে তাকালো। কিন্তু তারা যখন একসাথে তাকালো তখন দেখল মৃতদেহটি একদম শান্ত হয়ে আগের মতোই সোজা হয়ে পড়ে আছে। মাথার পজিশনও সামান্যতম পরিবর্তন হয়নি। এই পরিস্থিতি দেখে প্রধান ডাক্তার রিয়াজ কিছুটা বিরক্ত নিয়ে বললেন, কি আজে বাজে বকছো তোমরা? মাথা ঘুরবে কি করে? ওটা কি জীবিত মানুষ? তোমরা কি দেখতে পাচ্ছ না লাশটা ঠিক আগের মতোই পড়ে আছে? সেই আতঙ্কিত ইন্টার্ন ডক্টরটি কাঁপা কাঁপা গলায় জবাব দিল, আমি আল্লাহর কসম খেয়ে বলছি ডাক্তার সাহেব, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু কয়েক সেকেন্ড আগেই ওই লাশটার মাথাটা পুরোটা ঘুরে আমাদের দিকে তাকিয়েছিল। ডাক্তার রিয়াজ অত্যন্ত অভিজ্ঞ মানুষ। তিনি বুঝতে পারলেন ঘরে এমন কিছু ঘটেছে যা সাধারণ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবাইকে শান্ত করে বললেন, তোমরা ভয় পেও না, ময়নাতদন্ত শুরু করে দেই, কোনো সমস্যা হবে না। কেউ অন্য কোনো কিছু ভাববে না, শুধু কাজে মন দাও। মূল কাজ শুরুর আগে ডাক্তার রিয়াজ অত্যন্ত ভক্তি ভরে পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি পাঠ করে সবার সুরক্ষার জন্য দোয়া করলেন, যাতে তাদের এই অত্যন্ত জটিল কাজটি কোনো ধরনের বাধা বা অশুভ শক্তির প্রভাব ছাড়াই সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। দোয়া শেষ করে তিনি সাবধানে লাশের শরীরে লেগে থাকা বাকি কাফনের কাপড়গুলো একে একে সরিয়ে ফেলতে শুরু করলেন। কাপড় সরানোর সাথে সাথেই সেই পচা লাশ থেকে এমন এক ভয়াবহ দুর্গন্ধ ছড়িয়ে পড়ল যা আগের চেয়েও 1000 গুণ তীব্র। সবাই খুব দামি এবং মোটা মাস্ক পরে থাকার পরও সেই গন্ধ আটকাতে পারছিলেন না। গন্ধের চোটে তাদের নাড়ি ভুঁড়ি যেন উল্টে বেরিয়ে আসতে চাইল। কাফন সরানোর পর রাইসা দেখল জনাব রফিকের পেটের অংশটি স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ফুলে ফেপে একেবারে ঢোল হয়ে আছে। মনে হচ্ছিল গ্যাস জমে সেটা এখনই বিকট শব্দে ফেটে যাবে। মৃতদের শরীরের বিভিন্ন জায়গা থেকে দুর্গন্ধযুক্ত এক ধরনের কালচে তরল অনবরত চুইয়ে পড়ছিল। এত সব ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও সহকারী ডাক্তার চঞ্চল নিজের দায়িত্বে অবিচল ছিল। বর্তমান অবস্থার ছবি তুলে রাখার জন্য সে ক্যামেরা হাতে লাশের একদম কাছাকাছি চলে গেল। সামনের অংশ ছবি তোলা শেষ হলে পেছনের দিকে ছবি তোলার জন্য চঞ্চলকে সাহায্য করতে এগিয়ে এলেন বাবুল সাহেব। তারা দুজন মিলে সাবধানে ফুলে থাকা লাশটিকে একদিকে কাঁধ করলেন। কিন্তু ঠিক যেই মুহূর্তে চঞ্চলের হাতে জনাব রফিকের পিঠের একটি অংশ স্পর্শ করল, ঠিক সেই মুহূর্তে সে হঠাৎ নিজের শরীরের সমস্ত ভারসাম্য যেন হারিয়ে ফেলল। তার মনে হলো চারপাশে কিছু একটা প্রবল বেগে ঘুরতে শুরু করেছে। টাল সামলাতে না পেরে সে পেছনের দিকে সজোরে ছিটকে পড়ল। এই অবস্থা দেখে ডাক্তার রিয়াজ দ্রুত এগিয়ে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার চঞ্চল, তোমার হঠাৎ করে কি হলো? ব্যথা পেয়েছ?
কোনো সমস্যা? চঞ্চল মাটি থেকে কোনো মতে মাথা তুলে দাঁড়ালো। আমি ঠিক বুঝতে পারছি না স্যার, একটু আগেও তো আমি সম্পূর্ণ ঠিকই ছিলাম, হঠাৎ করে আমার মাথাটা একদম ভয়ঙ্করভাবে ঘুরে উঠল। আমি বুঝতে পারছি না এর কারণ কি। অবস্থা থেকে ডাক্তার রিয়াদ চঞ্চলকে বললেন, তোমার আজ আর কাজ করার দরকার নেই, এখনই বাইরে গিয়ে একটু বিশ্রাম নাও। চঞ্চল দুর্বল গলায় সম্পত্তি জানিয়ে ঢলতে ঢলতে অত্যন্ত দ্রুত পায়ে অটোপসি রুম থেকে বেরিয়ে গেল। চঞ্চল চলে যাওয়ার পর অন্য একজন ডাক্তারকে দিয়ে ছবি তোলার বাকি কাজটুকু শেষ হলো। এবার আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটল না। ছবি তোলা শেষ হওয়ার পর ডাক্তার রিয়া সার্জিক্যাল ছুরি হাতে নিয়ে মূল ময়নাতদন্তের কাজ অত্যন্ত মনোযোগের সাথে শুরু করলেন। রাইসা একপাশে চুপচাপ দাঁড়িয়ে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছিল, কিন্তু তার মনের ভেতরে খুব অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল। তার বারবার মনে হচ্ছিল যে সময়ের কাঁটা যেন থমকে দাঁড়িয়েছে। এটা খুব সাধারণ কাজ শেষ হতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় লাগছে। সচরাচর একটা লাশ পরীক্ষা করতে এতটা সময় লাগে না, নিশ্চয়ই বড় কোনো একটা গন্ডগোল আছে এখানে। রাইসা যখন এসব ভাবছিল, ঠিক তখনই বাবুল সাহেব তাকে ডেকে বললেন, রাইসা, এই সিরিঞ্জে করে লাশের শরীর থেকে আমি কিছু তরল রক্ত সংগ্রহ করেছি। খুব দ্রুত রক্তের এই নমুনাটি নিয়ে মূল ল্যাবে চলে যাও এবং বিস্তারিতভাবে পরীক্ষা করে দেখো। ফলাফল হাতে পাওয়ার সাথে সাথেই রিপোর্টটা নিয়ে সরাসরি আমার কাছে ফিরে আসবে। রাইসা বিনীতভাবে উত্তর দিল, জি স্যার, আমি এখনই যাচ্ছি। এই বলে রাইসা রক্তের সেই নমুনাটি পরমযত্নে হাতে নিয়ে অটোপসি রুম থেকে বের হয়ে ল্যাবের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। রাইসা যখন রক্তের নমুনাটা নিয়ে অ্যানালাইসিস ল্যাবে পৌঁছালো এবং কাজ শুরু করার প্রস্তুতি নিল, ঠিক তখনই বন্ধ দরজার বাইরে থেকে তীক্ষ্ণ আর ভয়ঙ্কর একটা চিৎকার ভেসে এলো। রাইসার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। এক মুহূর্ত অপেক্ষা না করে সে দরজা খুলে দ্রুত বারান্দায় বেরিয়ে এলো। বাইরে আসার পর রাইসা যা দেখলো তাতে তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। একটু আগে যে চঞ্চল মাথা ঘোরার কারণে বিশ্রাম নিতে বেরিয়েছিল, সে এখন বারান্দায় উন্মাদ আর পাগলের মতো আচরণ করছে। হাতের কাছে যা পাচ্ছে তাতেই প্রচন্ড আক্রোশে লাথি আর ঘুষি মারছে। তার চোখ দুটো কেমন যেন রক্তলাল হয়ে গেছে। তার মুখ থেকে বের হচ্ছে অনবরত অকথ্য ভাষার চিৎকার এবং গালিগালাজ। সে কাকে গালি দিচ্ছে, কি উদ্দেশ্যে গালি দিচ্ছে, কেউ সেটা জানে না। পরিস্থিতি সামলাতে হাসপাতালের দারোয়ান এসে চঞ্চলকে পেছন থেকে জাপটে ধরার চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো চঞ্চলের গায়ের জোর তখন কোনো স্বাভাবিক মানুষের মতো নেই। এক পৈশাচিক শক্তিতে সে দারোয়ানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। রাগে ফুঁসতে ফুঁসতে সামনের দিকে এগোতে লাগলো চঞ্চল। ঠিক তখনই তার নজর পড়ল ল্যাবের দরজায় দাঁড়িয়ে থাকা রাইসার উপর। সে লাল আর ভয়ঙ্কর চোখ দুটো দিয়ে সে রাইসার দিকে এমন হিংস্র দৃষ্টিতে তাকালো যেন আজই তাকে কাঁচাই গেলে ফেলবে। আঙুল তুলে অত্যন্ত কর্কশ আর ভরাট গলায় রাইসার দিকে সে তাকিয়ে বলল, তুমি একদম এই ব্যাপারে নাক গলাতে আসবে না। যা হচ্ছে হতে দাও, নইলে তোমার কপালে অনেক খারাপ কিছু লেখা আছে। তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি বা কি করতে এসেছি? রাইসা ভয়ে কুকিয়ে গেল। এই অপরিচিত আওয়াজ আর ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে রাইসা বুঝতে পারল চঞ্চলের শরীরে অন্য কোনো অশুভ কিছুর আসর হয়েছে। সে সম্পূর্ণভাবে পজেসড। আতঙ্কে রাইসার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। সে আর এক মুহূর্ত বাইরে দাঁড়ানোর সাহস পেল না। সাথে সাথে ল্যাবে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার পরও বুকটা হাতুড়ির মতো ধরফর করছিল। ঘরের এক কোণায় দাঁড়িয়ে লম্বা লম্বা শ্বাস নিয়ে সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। সে স্থির করলো বাইরে যা হচ্ছে হোক, সে আর ওই দরজার বাইরে পা রাখবে না। কর্তৃপক্ষ নিশ্চয়ই পাগলপ্রায় চঞ্চলকে সামলানোর ব্যবস্থা করবে। তার এখন প্রধান কাজ বসের দেওয়া রক্তের নমুনাটা পরীক্ষা করা। জোর করে মনকে অন্যদিকে ঘুরিয়ে সে তার কাজে মনোযোগ দিল। বেশ অনেকটা সময় পর রাইসা রক্তের নমুনাটার প্রাথমিক বিশ্লেষণ শেষ করলো। রিপোর্ট হাতে নিয়ে সে যখন ল্যাবের দরজা খুলে অটোপসি রুমের দিকে রওনা হলো, তখন দেখলো বারান্দা একদম শান্ত। চঞ্চল বা দারোয়ান কাউকেই দেখা যাচ্ছে না। রাইসা সতর্কতার সাথে ধীর পায়ে এগোতে লাগলো।
কিন্তু বারান্দার ঠিক মাঝামাঝি পৌঁছাতেই চারপাশ অদ্ভুত শীতল আর স্তব্ধ হয়ে গেল। হঠাৎ মনে হলো পেছনের দিক থেকে অত্যন্ত ভারী আর বরফের মতো ঠান্ডা কোনো অদৃশ্য বস্তু প্রবল বেগে এসে তার ঘাড়ের উপর আছড়ে পড়ল। ধাক্কার তীব্রতা এতই বেশি ছিল যে রাইসা আর ভারসাম্য ধরে রাখতে পারল না, সজোরে ফ্লোরে আছড়ে পড়ে জ্ঞান হারালো। জ্ঞান হারানোর পর এক অদ্ভুত আর বিভীষিকাময় ঘোরের মধ্যে চলে গেল সে। স্বপ্নে সে দেখল বিশাল এক বাড়ির সামনে সে দাঁড়িয়ে আছে। সেখানে একটা সুখী পরিবার, স্বামী, স্ত্রী আর দুটো ফুটফুটে সন্তান। চেহারাগুলো একটু ঝাপসা হলেও তাদের হাসি খুশি ভাবটা খুব স্পষ্ট। কিন্তু এই সুখ বেশিক্ষণ টিকল না। হঠাৎ চারপাশের দৃশ্যপট যেন বদলে গেল। কোথা থেকে যেন ভয়ঙ্কর কাদা আর মাটির বন্যার স্রোত বেয়ে এলো, একটা বিধ্বংসী সুনামির মতো চোখের পলকে পুরো বাড়িটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। পরমূর্তি আরেক দৃশ্য, সেই বাবা নিজের ছোট একটা সন্তানের হাত ধরে জোর করে টেনে হিঁচড়ে এক গভীর জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। শিশুটি ভয়ে অঝরে কাঁদছে, কিন্তু পাষাণ বাবা সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে তাকে একটা অদ্ভুত দর্শন বড় গাছের সাথে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখলো। রাইসা দূর থেকে হতবাক হয়ে দেখছে। হঠাৎ সেই গাছটা তার আসল রূপ নিল। বিশাল আকৃতির এক ভয়ঙ্কর ডাইনি মহিলা, জট পাকানো চুল আর মুখের ভেতরে কুকুরের মতো ধারালো দাঁত। এর পরপরই দৃশ্য আবার বদলালো। একটা অন্ধকার বদ্ধ ঘরে সেই বাবা বসে আছে, তার সাথে অত্যন্ত অন্তরঙ্গ অবস্থায় এক নারী, যার শরীরের নিচের অর্ধেক অংশ একটা বিশাল সাপের মতো। এমন এক অশুভ সত্তার সাথে লোকটিকে ওই অবস্থায় দেখে রাইসার মনে হলো সে যেন এক অন্তহীন নরকে ঢুকে পড়েছে। রাইসা স্বপ্নে আপ্রাণ চেষ্টা করলো ওদের কাছাকাছি গিয়ে আসল চেহারাটা দেখার, কিন্তু পা বাড়াতেই কানের কাছে তীব্র একটা শব্দ হলো আর সে ধরফর করে চোখ মেলে বাস্তবে ফিরে এলো। চোখ খুলেই রাইসা বুঝলো সে কোনো ঠান্ডা বারান্দায় নেই। তাকে হাসপাতালের একটা আরামদায়ক কেবিনে শুইয়ে রাখা হয়েছে, হাতে স্যালাইনের নল। চারপাশে বন্ধু আর সহকর্মীরা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। তাকে চোখ খুলতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা। আলহামদুলিল্লাহ, যা জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে তোমার? কি হয়েছিল রাইসা? তুমি এভাবে কেন পড়েছিলে? রাইসা খুব দুর্বল গলায় বলল, এখন কিছুটা ভালো আছি, কিন্তু বিশ্বাস করুন ওই অটোপসি রুমে আমরা যে লাশের কাজ করছিলাম তার সাথে নিশ্চয়ই বড় কোনো অস্বাভাবিক বা অশুভ শক্তি জড়িয়ে আছে। এই লাশটা আসার পর থেকেই আমি নানা ধরনের অনেক কিছুই ফিল করছি, কিন্তু আমি বুঝতে পারছি না এসবের পেছনের কারণটা আসলে কি। কথা শেষ হওয়ার আগেই বাবুল সাহেব কড়া ধমকের সুরে তাকে থামিয়ে দিয়ে বললেন, রাইসা, তুমি একদম চুপ করো। এসব আজে বাজে চিন্তা মাথা থেকে দূর করো। জনাব রফিকের লাশের ময়নাতদন্ত শেষ। আমরা লাশ পরিবারের কাছে হস্তান্তর করে দিয়েছি। এখন থেকে এই হাসপাতালে ওই ময়নাতদন্ত নিয়ে আর কোনো আলোচনা সম্পূর্ণ নিষেধ। বসের করা নির্দেশে রাইসার কিছু বলার সাহস পেল না, কিন্তু মনের ভেতরে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। অজ্ঞান অবস্থায় দেখা সেই ভয়ঙ্কর স্বপ্নগুলোর সাথে কি সত্যি ওই পছন্দরা লাশের কোনো যোগাযোগ আছে? এই ঘটনার পর এক সপ্তাহ কেটে গেল। হাসপাতালের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো, কিন্তু রাইসা মনে মনে তখনও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে। অবশেষে একদিন সুযোগ এলো। রাইসা ল্যাবে বসে কাজ করছিল। এমন সময় চঞ্চল ঘরে ঢুকলো। ঘরে তখন তারা দুজন ছাড়া আর কেউ নেই। রাইসা সরাসরি নিচু স্বরে জিজ্ঞাসা করলো, ভাই চঞ্চল, ওই দিন রফিক সাহেবের অটোপসি রিপোর্টে আসলে কি এসেছিল? আমি বারান্দায় তোমার হঠাৎ করে কি এমন একটা দৃশ্য দেখলাম, এর কারণ কি? চঞ্চল প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, রিপোর্টে স্বাভাবিক কথাই লেখা হয়েছে, অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি যা থেকে বলা যায় তাকে খুন করা হয়েছে। কিন্তু রাইসা, বিশ্বাস করো, ওই লাশের সাথে কোনো একটা ভয়ঙ্কর আর অশুভ বিষয় জড়িয়ে আছে যা বিজ্ঞান কখনো ধরতে পারবে না। রাইসা উত্তেজিত হয়ে বলল, আমারও ঠিক এমনটাই মনে হয়েছিল, কিন্তু তোমার সাথে কি হয়েছিল? এত করে ডাক্তারদেরকে বললাম, কেউ তো কোনো কথা কানেই তুলল না। মনে হলো যেন আমরা মিথ্যা বলছি। চঞ্চল গলা নামিয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো,
অটোপসি রুমে আমি যখন লাশটার পেছনের অংশের ছবি তোলার জন্য ক্যামেরার লেন্স তাক করলাম, তখন ভিউ ফাইন্ডারের ভেতর দিয়ে আমি এমন একটা জিনিস দেখলাম যা আমার সারা জীবনের বিভীষিকা। আমি দেখলাম লেন্সের ঠিক ওপাশ থেকে ভয়ঙ্কর লাল টকটকে চোখওয়ালা একজন বয়স্ক লোক অত্যন্ত রাগী আর হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেই চোখের চাহনি এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি টাল সামলাতে না পেরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। রাইসা ভয় শিউরে উঠল, চঞ্চল বলেই চলল। আমি তখন কাউকে কিছু বলিনি, কারণ কেউ বিশ্বাস করতো না। দেখো না, তুমি যখন স্যারদেরকে বললে তারাও তো বিশ্বাস করেনি। কিন্তু আসল ঘটনা ঘটল বারান্দায় আসার পর। হঠাৎ প্রচন্ড শক্তিশালী আর কালো ধোয়ার মতো একটা কিছু আমার শরীরে জোর করে ঢুকে পড়ল। আমার নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণই ছিল না। ওই অশুভ সত্যটা আমার শরীরকে ব্যবহার করে অটোপসি রুমে ঢুকতে চাচ্ছিল তোমাদের কাজ বন্ধ করার জন্য। আর জানো রাইসা, তুমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলে তখন তোমাকে পেছন থেকে ওই ধাক্কাটা আমিই দিয়েছিলাম, কিন্তু ওটা আমি সজ্ঞানে দেইনি। ওই অশুভ শক্তিটাই আমাকে দিয়ে কাজটা করিয়েছিল। ওই জিনটা বা যে কোনো কিছুই ছিল, চাচ্ছিল না যে এই লাশের কাটা ছেঁড়া হোক। আমার মনে হচ্ছিল ওই অশুভ সত্তার সাথে জনাব রফিকের কোনো গভীর আর কালো জাদুর চুক্তি ছিল, যাকে বলে জিন চালান। জিনের দাসত্ব স্বীকার করার বিনিময়ে প্রচুর ধন সম্পদ আর ক্ষমতা নেয়া। চঞ্চলের মুখে এই জিন চালান আর শয়তানি চুক্তির কথা শোনার পর রাইসার চোখের সামনে মুহূর্তেই সেই স্বপ্নের ভয়াবহ দৃশ্যগুলো ভেসে উঠল। সে পরিষ্কার বুঝতে পারল স্বপ্নে দেখা বিশাল বাড়ি আর সুখী পরিবারের সেই লোকটিই হলো জনাব রফিক। আর সেই ডাইনি বা সাপের রূপ ধরা সত্তাটিকে সে যে দেখেছিল, ওটি হলো সেই ভয়ঙ্কর জিন বা ইফরিত, যার সাথে রফিক নিজের আত্মা আর পরিবারের সদস্যদের বিনিময়ে বড়লোক হওয়ার জন্য এক জঘন্য চুক্তিতে হয়তো আবদ্ধ হয়েছিল। সম্পদের লোভে রফিক নিজেদের সন্তানকেও সেই জিনের কাছে কোরবানি হিসেবে পেশ করেছিল। যদিও এই ধারণাগুলো প্রমাণিত কোনো বৈজ্ঞানিক সত্যতা ছিল না, তবে সেদিন অটোপসি রুমে ঘটে যাওয়া প্রতিটি অলৌকিক ঘটনা তাদের এই ভয়ঙ্কর সন্দেহকে বারবারই সত্য বলে প্রমাণ করেছিল। রাইসা, চঞ্চল দুজনেরই জীবনে এটি এমন এক লোমহর্ষক অভিজ্ঞতা যা তারা কোনোদিন ভুলতে পারবে না, কারণ বিজ্ঞানের যুক্তিতে যার কোনো ব্যাখ্যা নেই, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর সত্যকে অস্বীকার করারও কোনো উপায় তাদের কাছে ছিল না। এই বলে রাইসা তার ঘটনাটি শেষ করেন। প্রিয় লিসেনার্স, আপনাদের ঘটনাটি কেমন লাগলো দয়া করে আমাদেরকে জানাবেন। যদি ভালো লাগে সেটাও জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য। ফিরে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল, ভয়ের রাজ্য অচিনপুরে। আমি জানি বন্ধুর সাথে এই অচিনপুরে হারিয়ে যাবার মজাই আলাদা। তারপরেও বিদায় নিতে হবে, কোনো না কোনো একটা সময় আসলে বিদায় নিতেই হয়। কিন্তু কথা দিচ্ছি ইনশাল্লাহ ফিরে আসবো খুব দ্রুত। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা আজকের এই এপিসোডটি পছন্দ করেছেন,